হ্যালো, এটা হচ্ছে আমাদের বায়োস্ট্যাটিস্টিক্সের প্রথম লেকচার। তো এই লেকচার হচ্ছে আমরা প্রায় কেন এই কোর্সটা আমরা করব, তারপর হচ্ছে কী কী পড়াশোনা করা লাগবে এই কোর্সে, সেইগুলো নিয়ে মেইনলি আলোচনা করব। ব্রিফলি ডিসকাশন চালাবো যে যা যা পড়া লাগবে সব কিছু হচ্ছে আমরা এই প্রথম ইন্ট্রোডাক্টরি লেকচারে জাস্ট দেখবো আর কি, যে আমাদের কী কী পড়া লাগবে বা না পড়া লাগবে। এখান থেকে এক্সামে আসার মতো কিছু জিনিস থাকবে যেগুলো হচ্ছে আমি দেখাই দেবো, বাট সামনে পড়া আবার ওইগুলো আবার রিভিউ করা হবে আর কি। কিছু জিনিস থাকবে হয়তো যেগুলো আবার রিভিউ আসবে না, যেমন ডিস্ট্রিবিউশন, তারপরে ভ্যারিয়েবলস, লেভেল অফ মেজারমেন্টস, এইগুলো হচ্ছে জাস্ট এই লেকচারেই থাকবে, পরেরগুলোতে আর থাকবে না। সো আমরা একদম তাড়াতাড়ি শুরু করে ফেলি। তো আগে দেখি যে কি এই লেকচারে কী কী পড়বো আমরা। প্রথম হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন দেখবো, স্ট্যাটিস্টিক্স ইন বায়োলজি, যে কেন এই কোর্স আমাদের করতে হয়। তারপর হচ্ছে আমরা কিছু টার্মিনোলজি শিখবো যেগুলো হচ্ছে আমাদের সামনে লাগবে। সো এই জিনিসগুলো যদি আমরা এখন যদি বুঝতে পারি তাহলে হচ্ছে সামনের লেকচারগুলো ফলো করতে আমাদের ইজি হবে। বাট এখানে হচ্ছে কিছু, যেমন মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা পরে হচ্ছে আবার ব্রিফ মানে রিগোরাসলি এটার উপর ডিসকাস করা হবে। তারপর এই সেকশনে যা যা আছে এগুলো হচ্ছে পরের ভিডিওগুলোতেও থাকবে। আর এখান থেকে এই পর্যন্ত আমি এই ভিডিওতে যা দেখাবো সেগুলোর সামনেরটা আমি রিপিট করবো না আর কি। এগুলো পরেও দেখালেও হয়তো, কিন্তু আমি যদি পরে থেকে শুরু করি তাহলে হচ্ছে আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে আর কি। তাই আমি হচ্ছে এইগুলো হচ্ছে মেইনলি প্রিরিকুইজার হিসেবে এই ভিডিওতে হচ্ছে দিয়ে দিছি। তো প্রথম আমাদের যেটা সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইন বায়োলজি, যে কেন আমরা এই কোর্সটা করবো আর কি। মানে আপনারা যারা ফার্মেসি বা বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজিতে আছেন, তো ওরা কেন এই কোর্সটা করবেন আর কি। সো আমরা যদি ডেফিনেশন দেখি আগে, যে কি বায়োস্ট্যাটিস্টিক্স, দ্য ফিল্ড হোয়ার উই সাইন্টিফিক্যালি স্টাডি, অ্যানালাইজ অ্যান্ড ইন্টারপ্রেট ডাটা রিলেটেড টু লিভিং অর্গানিজমস ইন দ্য কনটেক্সট অফ হেলথ অ্যান্ড পাবলিক হেলথ। তো বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝবেন যে এই ডেফিনেশন ওরা কী বুঝাইতে চাইছে। তো অ্যাপ্লিকেশন যেমন এক্সপেরিমেন্টাল ডিজাইনিং আছে, সো আমি এটাকে ভিউ করে দিই। যেমন একটা অ্যাপ্লিকেশন আছে হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইনিং, তারপরে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, কোয়ালিটি কন্ট্রোল, এরকম ক্লিনিক্যাল ট্রায়াল। এটা হচ্ছে আপনাদের বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি লাগে। রেগুলেটরি কমপ্লায়েন্স, এপিডেমিওলজি, ফার্মাকোকাইনেটিক্স অ্যান্ড ফার্মাকোডাইনামিক্স, এরকম বেশ কিছু আছে। সো আগে আমরা দেখি যে কি কী কী পড়া লাগবে। এই এক্সাম্পলগুলো হচ্ছে আপনারা যদি দেখেন, এই এক্সাম্পলগুলো হচ্ছে আমরা থ্রু আউট দ্য কোর্স সব সলভ করবো আর কি। এইগুলো এর বাইরে মেবি তেমন কিছু থাকবে না। সো আগে দেখি যে কি এক্সাম্পলগুলোকে আপনারা কী কী প্রবলেম ফেস করতে পারেন। সো প্রথম হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইনিং, যে মাঝে মধ্যে যে অফেন ইউ নিড টু টেস্ট হাইপোথিসিস ইন সায়েন্টিফিক রিসার্চ। আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের মাঝে মধ্যে হচ্ছে অনেক হাইপোথিসিস টেস্ট করা লাগতে পারে। সো সেগুলো করার জন্য হচ্ছে আপনাদের স্ট্যাটিস্টিক্স প্রয়োজন হবে। যেমন এক্সাম্পল দেখেন, এ বায়োটেকনোলজি কোম্পানি ইজ ডেভেলপিং জেনেটিক্যালি মডিফাইড ব্যাকটেরিয়া টু প্রডিউস এ হায়ার yield অফ এ স্পেসিফিক এনজাইম ইউজড ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস। সো বলছে কি যে একটা বায়োটেকনোলজি কোম্পানি হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড এক ধরনের ব্যাকটেরিয়া প্রডিউস করতেছে, যেন হচ্ছে সে হচ্ছে আরও বেশি এনজাইম অ্যাক্টিভিটি লেভেল প্রডিউস করতে পারে। সো দে ওয়ান্ট টু টেস্ট ইফ দ্য জেনেটিক মডিফিকেশন significantly increases enzyme production compared to the non-modified bacteria. তো এখন নেচারে তো অলরেডি এক ধরনের ব্যাকটেরিয়া আছে, ধরুন আমরা এটা বললাম ওয়াইল্ড টাইপ ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়া হচ্ছে একটা নির্দিষ্ট লেভেলে হচ্ছে এবারে যে এনজাইম অ্যাক্টিভিটি প্রডিউস করে। তো এখন হচ্ছে আমরা নতুন এক ধরনের জেনেটিক্যালি মডিফাইড ব্যাকটেরিয়া প্রডিউস করলাম। ওরা আমরা হচ্ছে দেখবো যে কি সে কোন ধরনের, মানে কেমন হচ্ছে তার অ্যাক্টিভিটি লেভেলটা কেমন। পরে সেই দুটো হচ্ছে আমরা কম্পেয়ার করে আমরা এফিসিয়েন্সি বোঝার চেষ্টা করবো। তো কমন সেন্স কী বলে, মনে করেন যে কি ওয়াইল্ড টাইপ ব্যাকটেরিয়া যে আছে সে হচ্ছে এবারে যে মনে করেন 10 ইউনিট এনজাইম অ্যাক্টিভিটি প্রডিউস করতেছে, আর আমাদের নতুনটা হচ্ছে 12 ইউনিট করতেছে। তো এখন নতুনটা 12 ইউনিট করতেছে আর এটা 10 ইউনিট করতেছে দেখে আমরা কিন্তু ওইটা বলে দিতে পারবো না যে নতুনটা ভালো। সো এইখানে যে ব্যাপারটা যেমন দেখেন, যে যদিও আমরা দেখতেছি যে কি প্রোডাকশন বেশি হচ্ছে, তারপর আমরা বলতে পারবো না যে এরা আসলেই ভালোই প্রডিউস করতেছে। এটাই হচ্ছে মেডিকেল সেক্টরের একটা সমস্যা। ইঞ্জিনিয়ারিং সেক্টরেও আছে, বাট মেডিকেলে এই জিনিসটার মানে রিস্ক অনেক বেশি। সো আপনি 10 আর 12 এই অল্প পিকচার বিবেচনা করে আপনি কোনো কনক্লুশন আসতে পারবেন না। সো সেটার জন্য অনেক স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশন দরকার পড়বে। সেগুলোর জন্য হচ্ছে আপনার এই এক্সপেরিমেন্টাল ডিজাইনিংয়ের প্রসেসগুলো শেখা লাগবে আর কি। সো ওইটা একটা রিজন আপনি এই কোর্সটা কেন করতেছেন। আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, যে প্রেডিক্টিং বায়োলজিক্যাল ফিনোমেনা অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স বায়োলজি সিস্টেমস। এটা বলতে বোঝানো হয়েছে যে কি বায়োলজিক্যাল ডেটাগুলো হচ্ছে মাঝে মধ্যে কিছু প্যাটার্ন ফলো করে আর কি। সো
ওই প্যাটার্নগুলো হচ্ছে আমাদের দেখা লাগবে যে আমরা কোন স্ট্যাটিস্টিক্যাল মডেল দিয়ে সেই প্যাটার্নটা হচ্ছে আরও ভালো করে মডেল করতে পারি আর কি। সো আমরা যদি কোনো একটা প্যাটার্ন মডেল করে ফেলতে পারি তখন সেখান থেকে আমরা অনেক ইনসাইট পেয়ে যাবো বা ফিউচারে কী ঘটবে সেটাও আমরা জানতে পারবো। এক্সাম্পল দেখেন যে a research scientist is studying the relationship between the concentration of a new drug and its effect on reducing the growth rate of a specific type of bacteria. So সে কী করতেছে, সে হচ্ছে ড্রাগ কনসেন্ট্রেশন আর এদিকে হচ্ছে সেটার মানে ব্যাকটেরিয়ার গ্রোথ রেটে সেটা কী ইফেক্ট ফেলে সে হচ্ছে সেটা অ্যানালাইজ করতে চাচ্ছে। সো এখানে হচ্ছে দুইটা টার্ম, একটা হচ্ছে ড্রাগ কনসেন্ট্রেশন আর একটা হচ্ছে গ্রোথ রেট অফ ব্যাকটেরিয়া। সো এখন সে বুঝতে চাইতেছে যে কি হাউ চেঞ্জেস ইন ড্রাগ কনসেন্ট্রেশন এফেক্ট দি ব্যাকটেরিয়াল গ্রোথ রেট। সো সে যদি এই দুইটা টার্মের মধ্যে বা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যদি একটা রিলেশনশিপ খুঁজে বের করতে পারে, সো ওই রিলেশনশিপটা ইউজ করে সে একটা নিউ একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল জেনারেট করবে আর কি। সো সেখান থেকে সে আরও এক্সট্রা কিছু ইনসাইট পাওয়া যাবে, যেমন একটা নির্দিষ্ট ড্রাগ কনসেন্ট্রেশনের জন্য একটা ব্যাকটেরিয়ার গ্রোথ রেট কত হবে, এরকম কিছু অ্যান্সার হচ্ছে ও বের করে ফেলতে পারবে। এরপর হচ্ছে আমাদের কোয়ালিটি কন্ট্রোল, এনজিওরিং অ্যাকিউরেসি, কনসিস্টেন্সি অ্যান্ড রিলায়েবিলিটি অফ বায়োটেকনোলজিক্যাল প্রসেসেস। এর মানে কি, আমার এক্সাম্পল দেখি যে biotechnology company produces a specific enzyme in large batches. To ensure product consistency, the company regularly tests enzyme activity levels from each batch. They want to detect any batches that deviate significantly from average enzyme activity. So হচ্ছে কি যে ব্যাকটেরিয়াগুলো হচ্ছে একটা নির্দিষ্ট মানে কাছাকাছি রেঞ্জ হচ্ছে এনজাইম অ্যাক্টিভিটি প্রডিউস করতেছে। সো এখন সিগনিফিক্যান্টলি কম বা বেশি হয়ে যাইতেছে কিনা সেটা যদি আপনি দেখতে চান, সেটার জন্য হচ্ছে আপনার মানে হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স দরকার পড়বে। এই প্রসেসটা হচ্ছে মেনলি কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে পড়ে, কারণ আপনার হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জে এনজাইম অ্যাক্টিভিটি লাগবে। সে খুব বেশি কম যদি হয়ে যায় তাহলে সমস্যা, মানে প্রোডাকশনে তখন সমস্যা হবে আর কি। সো এই জন্য এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের ভেতরে পড়তেছে। এখন যে এই যে আমি বললাম যে এনজাইম অ্যাক্টিভিটি খুব কম বা খুব বেশি যদি হয়ে যায়, এখন কত কম হবে বা কত বেশি হবে এই জিনিসটা আপনি জাস্ট নিজে নিজে বিচার করে বলতে পারবেন না, ওটা আবার আপনাকে হচ্ছে বের করে নেওয়া লাগবে। সেটা ওই যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বলে একটা টার্ম আছে, ওইখানে অনেকগুলো মেথড আছে, সেই সব মেথড থেকে আপনার এটা বের করতে হবে। এরপর হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ট্রায়ালস হচ্ছে আমরা অলরেডি এক্সপেরিমেন্টাল ডিজাইনিংয়ে আলোচনা করে ফেলছি। সেটা হচ্ছে ইউজিং স্ট্যাটিস্টিক্যাল মেথডস টু অ্যাসেস দ্য ইফেক্টিভনেস অফ বায়োটেকনোলজি থেরাপিস, বায়োটেকনোলজিক্যাল বা ফার্মাসিউটিক্যাল থেরাপিস যেটাই বলেন। সো এক্সাম্পলটা দেখেন, এটি ইম্পর্টেন্ট আছে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইজ ডেভেলপিং এ নিউ ড্রাগ টু লোয়ার ব্লাড প্রেশার। দে নো দ্যাট দি এভারেজ ব্লাড প্রেশার রিডাকশন ফর দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ইজ 8 ইউনিট। এটার কি বলে যেন, মিলিমিটার মার্কেটে হোয়াটএভার। They want to test if their new drug provides a significantly different average reduction in blood pressure compared to the standard treatment. মানে বাজারে অলরেডি একটা ওষুধ আছে, সো ওই ওষুধ হচ্ছে 8 ইউনিট ব্লাড প্রেশার কমাইতে পারে। এখন হচ্ছে আপনি একটা নতুন বানাবেন বা মানে ওই কোম্পানি একটা নতুন বানায় হচ্ছে সে দেখবে সে 8-এর থেকে ভালো পারফরমেন্স দিতে পারে কিনা। সো ড্রাগ যখন আপনারা যখন মেডিসিন তৈরি করবেন সেগুলোর কিছু ফেজ থাকে, যেমন সেই ফেজগুলো হচ্ছে রিভিউ করে, যেমন আমেরিকায় রিভিউ করে এফডিএ, ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন যেটা। সো সেই ফেজের যে প্রথম ফেজ যেটা থাকে সেখানে হচ্ছে আপনি প্রথম হচ্ছে অ্যানিমেলের উপরে ওষুধ টেস্ট করবেন, সেটা যদি পাস হয় তারপর হচ্ছে কয়েকজন ভলেন্টিয়ারের উপরে টেস্ট করে ফার্মাকো ডাইনামিক্স অ্যান্ড ফার্মাকোকিনেটিক্স এগুলো হচ্ছে আপনারা টেস্ট করেন আর কি। টেস্ট করার পরে হচ্ছে যদি সেটাও যদি পাস হয় তারপর হচ্ছে কিছু রোগীর উপরে টেস্ট করা হয়। এরপরে রোগীর উপরে টেস্ট করার পরে হচ্ছে আবার আর একটা টেস্ট চালানো হয় বাজারজাত হওয়ার পরেও। তো ওই সবগুলোতে হচ্ছে আপনার যে টেস্ট যে করা দরকার হয় যে কি ওষুধ ইফেক্টিভ হচ্ছে কি ইফেক্টিভ হচ্ছে না, এই জিনিসগুলোকে আমরা জাস্ট সিম্পল এভারেজ করে বের করতে পারি না। যে এভারেজে আমরা দেখতেছি যে কি নতুন ওষুধ ভালো পারফরমেন্স করতেছে, সো ওই এভারেজ বিচার বিবেচনা করে আমরা বলে দিলাম যে হ্যাঁ এই ওষুধটা বাজারজাত করা যাবে, এরকম হয় না আর কি। সো অনেক সিমুলেশন করে পরে বিষয়গুলো বের করা হয়, যেগুলো হচ্ছে আপনার এই কোর্সে শিখবেন। এরপর হচ্ছে রেগুলেটরি কমপ্লায়েন্স, এটা হচ্ছে সিম্পল ম্যাথ। যেমন এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি ম্যানুফ্যাকচার্স ট্যাবলেটস উইথ অ্যান অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দ্যাট মাস্ট comply with regulatory standards. The regulatory agency requires that the active ingredient content in the tablet should be a mean of
10 মিলিগ্রাম উইথ এন অ্যালাউয়েবল ডেভিয়েশন অফ ±5 মিলিগ্রাম। এখানে কি হচ্ছে যে প্রত্যেকটা ট্যাবলেটে হচ্ছে একটা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট থাকে বা এপিআই। সো ওই এপিআই হচ্ছে ওরা একটা রেঞ্জ দিয়ে দিয়েছে যে কি 95 থেকে 105-এর মধ্যে হইতে হবে। এর কম বেশি যদি হয় তাহলে হচ্ছে এনজয় করতে হবে যে প্রোডাকশনের সমস্যা আছে। এটাই ইজি, এটার জন্য ইভেন স্ট্যাটিস্টিক্স লাগে না, দ্যাটস জাস্ট সিম্পল ম্যাথ। এরপর আসছে হচ্ছে এপিডেমিওলজি। এপিডেমিওলজি এর একটু কড়া। সো এই এপিডেমিওলজির খুব বেশি কিছু এই কোর্সে কভার করা হয় না, দু একটা প্রসেস আছে যেমন পয়জন প্রসেস। এক্সাম্পলটাই যেমন দেখেন, এ ফার্মাসিউটিক্যাল company is monitoring the occurrence of a specific adverse event in patients taking a new drug. The company wants to determine if the number of reported cases of headaches follows a predictable pattern. এই যে দেখেন যেটা বলছিলাম যে আগে, যে কোনো প্যাটার্ন যদি ফলো করে সেই প্যাটার্ন ফলো করে একটা মডেল তৈরি করা যায়। সেই মডেল ইউজ করে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে কি আপনি বিপদের সংখ্যাটা এখন ঠিক এই মুহূর্তে কত আছে, বা এরকম অনেক কোশ্চেনের অ্যান্সার আপনি করতে পারবেন। আমরা সামনে দেখবো এগুলো। এরপরে হচ্ছে আরেকটা আছে যে ফার্মাকোকাইনেটিক্স অ্যান্ড ফার্মাকোডাইনামিক্স, যে আন্ডারস্ট্যান্ডিং হাউ ড্রাগস আর অ্যাবসর্বড, ডিস্ট্রিবিউটেড, মেটাবলাইজড অ্যান্ড এক্সক্রিটেড ইন দ্য বডি অ্যান্ড দেয়ার এফেক্টস। এগুলো হচ্ছে আমরা ইসে আলোচনা করলাম জাস্ট মাত্র, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালসে। সো যে প্রসেসগুলো হয় সেই প্রসেসগুলোর সাথে যখন এই কোয়ান্টিটেটিভ রিলেশন থাকে সেগুলো আমরা স্ট্যাটিস্টিক্স দিয়েই বের করার চেষ্টা করি। এক্সাম্পল হচ্ছে এখানে যে the company wants to assess the relationship between the plasma concentration of drug over time and its therapeutic effect in patients. So বলতে এগুলো হচ্ছে এই ফার্মাকোকাইনেটিক্স অ্যান্ড ফার্মাকোডাইনামিক্সের একটা রিলেশন বের করার চেষ্টা করতেছে। অফকোর্স এগুলোও করা যায়। এবার আসি আমাদের যে থিওরির কিছু ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে এখন এখান থেকে হচ্ছে এক্সামে আসার মতো পড়াশোনা যেগুলো, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি, পার্সেন্ট ফ্রিকোয়েন্সি, প্রবাবিলিটি। এই টার্মগুলো এগুলো বেসিক টার্ম, ইজি, জাস্ট আমি একটু দেখাই আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ইন দিস কোর্স অর এনি কোর্স রিলেটেড টু স্ট্যাটিস্টিক্স ইউ উইল এনকাউন্টার দিস ওয়ার্ড, মানে অনেক পাবেন আর কি ওয়ার্ডটা। সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সিম্পলি রেফার্স টু প্লেসিং এ ভ্যালু অন এ গ্রাফ পেপার অর ইন এ সেল। ধরেন আপনার কাছে কিছু ডেটা পয়েন্ট আছে, যেমন ধরেন এই যে এখানে এটা হচ্ছে আপনার কি যে 20 জন অ্যাডাল্ট পার্সনের সিস্টোলিক ব্লাড প্রেশারের একটা ডেটা আমি এখানে দিয়ে রাখছি। সো এখন আপনি যদি এই ডেটাগুলোকে যদি একটা গ্রাফ পেপারে যদি হচ্ছে প্লট করেন আর কি, মানে ধরেন এইখানে আমি ছবি দিয়ে দিচ্ছি যে আপনি হচ্ছে এই এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে একটা লাইন টানলেন, লাইন টেনে আপনি হচ্ছে নিজের মতো করে যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা এখানে দিলেন, হাইয়েস্ট ভ্যালুটা এখানে দিলেন, বা এরকম একটা রেঞ্জ তৈরি করলেন। রেঞ্জ করার পরে হচ্ছে আপনি জাস্ট পয়েন্টগুলো বসাই দেবেন, যেমন 141 হচ্ছে যে এটা হচ্ছে 141, এখানে হচ্ছে আপনি একটা পয়েন্ট দিয়ে দিলেন। এরপর হচ্ছে 104 কোথায় পড়ে, যে এখানে হচ্ছে 104, এখানে হচ্ছে আপনি একটা পয়েন্ট করে দিলেন। তো এইভাবে হচ্ছে করে এরপর আসছে 161, এরপর হচ্ছে আপনি আবার গেলেন এক্স অ্যাক্সিসের, এখানে 161 আছে, এখানে হচ্ছে আপনি একটা পয়েন্ট করে দিলেন। সো এটারে মেইনলি হচ্ছে ডিস্ট্রিবিউশন বলে। এটা এক্সামে আসবে না, বাট ডিস্ট্রিবিউশনের অ্যাকচুয়াল মিনিংটা কি সেটা আমি বললাম আর কি। সো এটাই ডিস্ট্রিবিউশন আর কি। ডিস্ট্রিবিউশনগুলো একটা শেপ থাকে, যেমন এখানে দেখেন শেপটা কি একদম লাইন বাই লাইন, মানে অনেকটা বলতে গেলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মনে হচ্ছে আর কি। সো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের শেপটা নেসেসারি, ওটা আমরা সামনে দেখব। আপাতত আমি বুঝলাম যে ডিস্ট্রিবিউশন বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়। এই যে ফিগার L1.1, distribution of systolic blood pressure presented with the dot plot. সরি। এরপরে হচ্ছে আমাদের টার্ম ফ্রিকোয়েন্সি। দি কাউন্ট অফ এ ডাটা পয়েন্ট ইন এ ডেটা সেট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ডেটা পয়েন্ট। যেমন দেখেন এই যে এখানে এটা একটা ডেটা সেট, ও সেটা একটা ডেটা সেট, মানে এগুলোকে ইউনিভারিয়েট ডেটা সেট বলে। মানে যে ডেটা সেটে ভ্যারিয়েবল জাস্ট একটা থাকে, ভ্যারিয়েবল আমরা আসতেছি সামনে। যেমন এই ডেটা সেটের সো 141-এর একটা ফ্রিকোয়েন্সি আছে, 104-এর একটা ফ্রিকোয়েন্সি আছে। সো এই 20টা ডেটা পয়েন্টের হচ্ছে একটা একটা করে ফ্রিকোয়েন্সি আছে এই ডেটা সেটের। ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি কি, যে কাউন্ট অফ এ ডেটা পয়েন্ট ইন এ ডেটা সেট। যেমন দেখেন 141 পুরো ডেটা সেটে একবারই আসছে, সো এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1। এই একইভাবে হচ্ছে 104, 161 এইভাবে করতে করতে এই 176 পর্যন্ত সবই একবার আসছে। 164 হচ্ছে আমাদের ডেটা সেটে 2বার আসছে। এই যে দেখেন 164 2বার আসছে। সো এটার ফ্রিকোয়েন্সি কত, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, আর বাকিগুলো হচ্ছে সব এই যে এক এক করেই আসছে। সো এই হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি বের করলাম।
এরপর হচ্ছে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি কি, আপনি যদি এই ফ্রিকোয়েন্সিকে টোটাল ফ্রিকোয়েন্সিতে ভাগ করেন তাহলে হচ্ছে আপনি রিলেটিভ ফ্রিকোয়েন্সি পান। আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে কত, যে 28% বলছে না, সো আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে 20। এখন আপনি যদি এই ফ্রিকোয়েন্সির এই কলামটাও যদি যোগ করেন তাও দেখবেন যে কি 20 আসছে আর কি। সো আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 20। এখন এই টোটাল ফ্রিকোয়েন্সিকে মানে এই রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সিকে আপনি যদি টোটাল ফ্রিকোয়েন্সিতে ভাগ করেন তাহলে হচ্ছে আপনি রিলেটিভ ফ্রিকোয়েন্সি পাবেন, এই যে 0.01। যেমন 141-এর রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে কত আসবে, 0.04। তারপর আপনি এই রিলেটিভ ফ্রিকোয়েন্সিকে যদি আপনি আরও 100 দিয়ে যদি গুণ করেন তাহলে হচ্ছে আপনি পার্সেন্ট ফ্রিকোয়েন্সি পাবেন, এই যে 5। এরপর আর একটা টার্ম আছে, সেটা হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি আর রিলেটিভ ফ্রিকোয়েন্সি সেম জিনিস একদম। প্রবাবিলিটি বলতে কি বোঝায়, প্রবাবিলিটি বলতে জাস্ট একদম বেসিক মানে শতকরা বোঝায় আর কি। আমি এই এক্সাম্পলটা দিই, যেমন 164, সে কারণে এটা 2 বার আসছে। যেমন এখানে হচ্ছে 20টা পয়েন্ট আছে, সো 20টা পয়েন্টের মধ্যে 164 আসছে কয়বার, 2 বার। সো 20টা পয়েন্টের মধ্যে 164 যদি 2 বার আসে, এমনকি হ্যাঁ যাই হোক, সো প্রবাবিলিটি হ্যাঁ ওইটাই, যে 20টা পয়েন্টের মধ্যে 164 হচ্ছে আপনার 2 বার আসছে, সো আপনি 2/10 করে দেন, সেটাই হচ্ছে আপনার প্রবাবিলিটি। তো হ্যাঁ 2/20 যদি করেন 0.1 আসে, সেমন হচ্ছে আপনি যে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারেন। এখন প্রবাবিলিটির অ্যাকচুয়াল মিনিংটা কি, এটা হচ্ছে আমরা প্রবাবিলিটির লেকচারে গিয়ে দেখাবো। আপাতত আমি জাস্ট দেখায় রাখছি যে কি রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যান্ড প্রবাবিলিটি সেম, ইউজুয়ালি সেম হিসেবেই ব্যবহার করা হয়। আর এটার সাথে পার্সেন্টেজের অনেক ভালো একটা সম্পর্ক আছে, ওইটা আমরা হচ্ছে এই লেকচার 3-তে গিয়ে ডিসকাস করবো। ওকে, সো এই যে টেবিলটা দেখলেন, সেই টেবিলটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আর আপনি ভ্যারিয়েবলের নামটা লিখে দেন, সিস্টোলিক ব্লাড প্রেশার অফ 20 adults। এই বাট ফ্রিকোয়েন্সির যে টেবিল থাকে সেখানে প্রবাবিলিটি ইউজুয়ালি অ্যাড করতে হয় না, সো আপনার প্রবাবিলিটি কেউ অ্যাড করবেন না, এটা লাগে না আর কি। এটা জাস্ট আমি এমনি দেখানোর জন্য আপনাদেরকে বুঝাইছি, যেহেতু সামনে প্রবাবিলিটি করতে গেলে আপনাদের একটু সুবিধা হয়। আর একটা জিনিস, যে গ্রুপ অ্যান্ড আনগ্রুপ ডেটা, যেটা এইখানে যে আমরা যে ডেটাটা দেখছি সেটা কিন্তু হচ্ছে আনগ্রুপ ডেটা, মানে এটাকে গ্রুপ আকারে লেখা নাই। এটা জাস্ট হচ্ছে আপনার একটা যে ভ্যালু পাইছে সেই ভ্যালুগুলো বসায় একটা ডেটা সেট তৈরি করছি, সেটা হচ্ছে আমাদের, এই জন্য যে এটা হচ্ছে আমাদের আনগ্রুপ ডেটা। এবার হচ্ছে গ্রুপ ডেটার প্রসঙ্গে আসে। যেমন দি ডেটা ইউজ ইজ আনগ্রুপ ডেটা, উই ক্যান রিপ্রেজেন্ট ইট উইথ গ্রুপিং। এখন আমাদের কাছে যে আনগ্রুপ ডেটা ছিল ওটাকে গ্রুপিং করার কিছু উপায় আছে। তো গ্রুপিং করবেন কি, যে আপনি হচ্ছে ওই ডেটা সেটগুলো হচ্ছে কয়েকটা ক্লাসে ভাগ করে দেবেন। যেমন 91 থেকে 108.2 পর্যন্ত রেঞ্জের মধ্যে ব্লাড প্রেশার কয়জনের ছিল, তারপরে 108.2 থেকে 125.4 পর্যন্ত ব্লাড প্রেশার না তো কী ছিল, হ্যাঁ ব্লাড প্রেশার। সো ওই যে 108.2 থেকে 125.4 এর ব্লাড প্রেশারের মধ্যে কয়জন মানুষ ছিল, সেইভাবে হচ্ছে আপনি একটা ক্লাস ইন্টারভ্যালে ভাগ করে সেটার ফ্রিকোয়েন্সি বের করলেন, পরে রিলেটিভ ফ্রিকোয়েন্সি, পার্সেন্ট ফ্রিকোয়েন্সি, প্রবাবিলিটি বের করলেন। তো এইভাবে হচ্ছে আমরা ডেটাকে গ্রুপিং করি। সো এই গ্রুপিং করার নিয়মটা কি, গ্রুপিংয়ের নিয়ম হচ্ছে প্রথমে করবেন কি, যে কি সিলেক্ট নাম্বার অফ বিনস, মানে আপনি হচ্ছে কয়টা ক্লাস বা কয়টা বিনে ভাগ করবেন। যেমন এখানে 1 2 3 4 5, আমরা সিলেক্ট করছি কি যে লেট নাম্বার অফ বিনস 5, মানে আমরা 5টা ক্লাসে বা 5টা বিনে ভাগ করব। এরপরে ফাইন্ড ক্লাস ডিফারেন্স ফ্রম দি ফলোয়িং ফর্মুলা, সেটা হচ্ছে কি ম্যাক্স ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু বাই নাম্বার অফ বিনস। আমাদের ওই যে আনগ্রুপ ডেটা ছিল সেখানে ম্যাক্স ভ্যালু কত ছিল, ম্যাক্স ভ্যালু মেবি 177 আর হোয়াট এভার করাই তো আছে। সো ম্যাক্সিমাম ভ্যালু ছিল হচ্ছে কি 177, মিনিমাম ভ্যালু ছিল হচ্ছে 91, আর আমাদের এই নাম্বার অফ বিনস আমরা ডিফাইন করছি হচ্ছে 5। সো তাহলে আমাদের ক্লাস ডিফারেন্স আসবে হচ্ছে কত, 17.2। এবার হচ্ছে আপনি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা কনস্ট্রাক্ট করেন, তার আগে হচ্ছে ক্লাস ইন্টারভ্যালগুলো লিখে নেন। আমাদের মিনিমাম ভ্যালু কত ছিল, 91, 91-এর সাথে হচ্ছে আপনি 17.2 অ্যাড করে দেন, আসবে হচ্ছে 108.2। সেটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস হয়ে গেল। এরপরে 108.2-এর সাথে আপনি আবার 17.2 যোগ করেন, 125.4 আসবে।
সে আর একটা রেঞ্জ হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের আর একটা ক্লাস। এইভাবে করতে করতে আমরা সবগুলো ক্লাসই লিখলাম। এরপর হচ্ছে আপনি দেখবেন যে প্রত্যেকটা ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, যেমন 91 থেকে 108.2 এই রেঞ্জের মধ্যে হইতেছে কয়জন মানুষের ব্লাড প্রেশার ছিল, সো 4 জনের ছিল। আপনি যদি করেন, আপনি করলে দেখবেন যে 4 জনের ছিল আর কি। এটা হচ্ছে, হ্যাঁ। এরপর হচ্ছে 108.2 থেকে 125.4 মধ্যে আবার যে কয়জনের ব্লাড প্রেশার এই রেঞ্জের মধ্যে পড়ে, আপনি হচ্ছে দেখবেন যে 4 জনের পড়ে। এরা হচ্ছে আমি সামনে আর ডিটেলসে দেখাবো যেটা কেমনে করে, মানে খাতা কলম, যেটা সবাই 9-10-এ করছিলেন আর কি। সো এই জন্য ওটা আমি এখানে দেখাচ্ছি না, বাট নেক্সট ভিডিওতে হচ্ছে দেখাবো যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে, ওইখানে হচ্ছে আমি বিস্তারিত দেখাবো এগুলো কেমনি ক্যালকুলেট করা যায়। কারণ 9-10-এর পরে যদি মনে থাকে দেন গুড, নাকি এখনই দেখাই দেবো, পরেই দেখাই এইগুলো। সো এই যে এভাবে হচ্ছে আবার সব ফ্রিকোয়েন্সি আমরা কাউন্ট করছি। তারপর প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি যদি যোগ করেন 20 হবে, অফকোর্স 20ই হবে, বিকজ আমাদের ডেটা পয়েন্ট ছিল 20টা, সো ফ্রিকোয়েন্সি যোগ করলে 20টাই হবে। তারপর হচ্ছে আপনি ক্লাসের রিলেটিভ ফ্রিকোয়েন্সি আবার বের করেন, যে 4/20, যেভাবে আপনি গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটার জন্য বের করেছিলেন একইভাবে আপনি গ্রুপ ডাটার জন্য বের করতে পারবেন, এই যে প্রেডিক্টেড প্রবাবিলিটি। এখানে একটা জিনিস দেখানো যে প্রবাবিলিটির সাথে শতকরার যে সম্পর্কটা আমি দেখাই দিই। আমাদের ডেটা সেটে 159.8 থেকে 177 ইউনিটের মধ্যে হচ্ছে ব্লাড প্রেশার ছিল, মানে ব্লাড প্রেশার আসছে হচ্ছে 7 জনের। সো এই 7কে আপনি যদি 20 দিয়ে ভাগ করেন কত আসে 0.35। এই 0.35কে আপনি আবার 100 দিয়ে ভাগ করলে যে 35 আসে না, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি 35%। মানে আমাদের ওই ডেটা সেটে 35% মানুষের ব্লাড প্রেশার ছিল হচ্ছে 159.8 থেকে 177-এর মধ্যে। এখন এই 35টাকে যদি আপনি আবার 100 দিয়ে ভাগ করেন, মানে যেখানে অ্যাকচুয়ালি যেটা আছে সেটাই হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি অ্যাকচুয়ালি পার্সেন্টেজ, অ্যাটলিস্ট আমাদের এই কোর্সের জন্য। এই হচ্ছে গেল যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল অফ সিস্টেলিক ব্লাড প্রেশার 20 আওয়ার্স, এটা হচ্ছে আমরা ডাটা গ্রুপ করে ফেললাম। এরপর হচ্ছে আমাদের নেক্সট টপিক আসতেছে যে ভ্যারিয়েবলস। এইগুলো একটু বেশি থিওরিটিক্যাল, মানে পড়াইতে মানে কেমন একটা গলা ব্যথা হয়ে যাওয়ার মতো হয়ে যায়, যে আমার অনেক কিছু মনেও থাকে না শুরুতে, বাট জাস্ট ট্রাই। সো ইন স্ট্যাটিস্টিক্স বা বায়োস্ট্যাটিস্টিক্স যাই বলেন না কেন, যে ভ্যারিয়েবলস এ ক্যারেক্টারিস্টিক দ্যাট ক্যান বি কাউন্টেড অর মেজার্ড, ফর এক্সাম্পল ব্লাড প্রেশার অফ পিপল, যেটা আমরা দেখলাম। মানে ভ্যারিয়েবল কি, যেগুলো গোনা যায় বা মাপা যায়। যেমন ব্লাড প্রেশার অফ পিপল গুনতে পারবেন না, বাট মাপতে পারবেন। তারপরে ডিসলিউশন ডিউরেশন অফ এ ট্যাবলেট, একটা ট্যাবলেট হচ্ছে কতক্ষণে পানিতে হচ্ছে দ্রবীভূত হয়, এটা আপনি গুনতে পারবেন না, বাট মাপতে পারবেন, সেটা একটা ভ্যারিয়েবল। তারপরে কালার অফ হেয়ার, মানে চুলের যেসব কালার থাকে। তারপরে পেইন সেভিয়ারিটি অফ পেশেন্টস, যেমন অল্প, বেশি, মিডিয়াম, এইগুলো হচ্ছে একটা ভ্যারিয়েবল। কালার অফ হেয়ার যেমন ছিল হচ্ছে চুলের রঙ কালো হইতে পারে, সাদা হইতে পারে, সবুজ হইতে পারে, আর মানুষ তো এখন যা খুশি তাই কালার করতে পারে, সো ক্যান্ট সে কত কালার হইতে পারে। তারপর হচ্ছে নাম্বার অফ পিপল অ্যাফেক্টেড বাই এ সার্টেন ডিজিজ, মাপতে পারবেন না বাট গুনতে পারবেন, ওইটাই। সো নাম্বার অফ পিপল অ্যাফেক্টেড বাই এ সার্টেন ডিজিজ, 2 জন হইতে পারে, 3 জন হইতে পারে, 100 জন হইতে পারে, 200 জন হইতে পারে। সো এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল হচ্ছে আবার 2 টাইপের হইতে পারে। ফার্স্টেরটা হচ্ছে ক্যাটেগরিক্যাল বা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল। আচ্ছা, ভালো কথা, এই শিটটা আমি দিয়ে দিব। সো আপনারা যদি কোনো কিছু যদি ভুলেও যাইতেছেন, সো প্যারা নেওয়ার দরকার নেই, আপনি এটা দেখলে আবার আবার ক্লিয়ার হয়ে যাইতে পারবেন। শিট আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো আচ্ছা, চলে আসে আবার যে ভ্যারিয়েবলস 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে আপনার ক্যাটাগরিক্যাল আর একটা হচ্ছে আপনার কোয়ালিটেটিভ। সো কোয়ালিটেটিভ, হ্যাঁ, কোয়ালিটেটিভ বা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল হচ্ছে যেগুলো হচ্ছে নিউমেরিক্যাল হয় না, মানে এই ভ্যারিয়েবলগুলো আমরা নাম্বার দিয়ে প্রেজেন্ট করি না। যেমন ইন দ্য লিস্ট অফ অ্যাবভ এক্সাম্পলস, যেগুলো কালার অফ হেয়ার নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না। পেইন সিভিয়ারিটি অফ পেশেন্টস, এটাও সেম, নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না। এগুলো হচ্ছে ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল। তারপর আসে হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলস। কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলস এটা হচ্ছে আবার আরও দুইভাবে, মানে 2 টাইপে ভাগ করা যায়। সো ভ্যারিয়েবল কয় প্রকার? 2 প্রকার,
একটা করে হচ্ছে ক্যাটেগরিক্যাল বা কোয়ালিটেটিভ ভেরিয়েবল। আমরা বললাম যে কোয়ালিটেটিভ ভেরিয়েবল, এই কোয়ালিটেটিভ ভেরিয়েবল আবার আরও দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে একটা হচ্ছে নমিনাল ভেরিয়েবল আর একটা হচ্ছে অর্ডিনাল ভেরিয়েবল। সো নমিনাল ভেরিয়েবল কি? ভ্যারিয়েবলস দ্যাট হ্যাভ নো ইনহেরেন্ট অর্ডার, মানে এদের মধ্যে কোনো অর্ডার থাকবে না। যেমন দেখেন কালার অফ হেয়ার, এর মধ্যে কি কোনো অর্ডার দেখতেছেন? যেমন এখানে কীরকম আছে যে কি অল্প, বেশি, খুব বেশি, মাঝারি, ওরকম হলে কিন্তু একটা অর্ডার থাকে, রাইট? বাট এখানে কিন্তু এমন কোনো অর্ডার নেই। সো কালার অফ হেয়ার কি? নমিনাল ভেরিয়েবল। ব্লাড টাইপ, এটাও এ পজিটিভ, বি পজিটিভ, এর মধ্যে কিন্তু কোনো র্যাঙ্কিং নাই। সো এটা হচ্ছে নমিনাল ভেরিয়েবল। তারপরে ডিজিজ নেম, কোনো রোগের নাম, হচ্ছে করোনা, ডায়রিয়া বা যাই বলেন না কেন, ডিজিজ নেম কিন্তু নমিনাল হয়, কারণ যেগুলোর মধ্যে কোনো র্যাঙ্ক থাকে না। এবার অর্ডিনালে আসে যে ভেরিয়েবলস দ্যাট হ্যাভ ইনহেরেন্ট অর্ডার। ফর এক্সাম্পল পেইন সিভিয়ারিটি অফ পেশেন্টস, যেটা বলতেছিলাম, কোনো কোনো পেশেন্টের মনে করেন পেইনের মাত্রাটা হইতেছে একদম অল্প, আরেকজনের মাঝারি, তারপর হচ্ছে আরও বেশি, এরপর হচ্ছে আরও বেশি, সেরকম করে হইতেছে একটা র্যাঙ্কের মতো হয়ে যায়। সো ওই ক্ষেত্রে ওই ভেরিয়েবলগুলো হয় কি? অর্ডিনাল ভেরিয়েবল। তারপরে যে ড্রাগ এফিকেসি আছে, সেটাও আবার ওই একইভাবে যে অল্প, বেশি, মাঝারি, অল্প, মাঝারি, বেশি, খুব বেশি, এরকম। তারপরে স্টেজেস অফ ডিজিজ, যেমন ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, তো এইসব জায়গায় হচ্ছে একটা অর্ডার মেনটেন হইতেছে। সেই জন্য এই ভেরিয়েবলগুলো হচ্ছে অর্ডিনাল ভেরিয়েবল। এইগুলো হচ্ছে আমাদের এক ধরনের ভেরিয়েবল, কোয়ালিটেটিভ ভেরিয়েবল। এরপর হচ্ছে আমাদের নিউমেরিক্যাল বা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। সো নিউমেরিক্যাল নাম শুনে বুঝতেছেন যে ভেরিয়েবলস দ্যাট আর নিউমেরিক্যাল। ইন দ্য লিস্ট অফ অ্যাবভ এক্সাম্পলস উপরে ছিল ব্লাড প্রেশার অফ পিপল, নিউমেরিক নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতেছি আমরা। ডিসলিউশন ডিউরেশন অফ ট্যাবলেট, ডিউরেশন মানে ওই যে মিনিট নাম্বার দিয়ে আমরা প্রেজেন্ট করি। নাম্বার অফ পিপল এফেক্টেড বাই এ সার্টেন ডিজিজ, এটাও আমরা নাম্বার দিয়ে প্রেজেন্ট করতেছি। তো এগুলো সব নিউমেরিক্যাল ভ্যারিয়েবলস। বাট নিউমেরিক্যাল ইউজ হলে আমরা বলি না, আমরা এগুলো যদি একাডেমিক্যালি বলি কি কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। চাইলে নিউমেরিক্যাল ইউজ করতে পারেন, করবেন, বাট ইউজ হলে আমরা কোয়ান্টিটেটিভ বলি। সো এই কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলস আবার হচ্ছে আরও দুই ভাগে ভাগ, ওই কোয়ালিটেটিভের মতোই এটাও দুই ভাগে ভাগ। এর কি একটা হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবলস আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবলস। যে ডিসক্রিট ভ্যারিয়েবলস কি? যে ভ্যারিয়েবলস দ্যাট ক্যান বি কাউন্টেড, ইউজুয়ালি রিপ্রেজেন্টেড অ্যাজ ইন্টিজার্স, মানে এগুলো গোনা যায় আর কি। সো ইউজুয়ালি আমরা হচ্ছে যেগুলো ইন্টিজার থাকে, ইন্টিজারগুলোই তো আমরা গুনতে পারি। আর হচ্ছে ফ্লোট বা ডেসিমাল যেগুলো থাকে, এগুলো আমাদের মাপতে হয়। যেমন দি নাম্বার অফ পিপল এফেক্টেড বাই সার্টেন ডিজিজ। এখন দেখেন 10 জন মানুষ আক্রান্ত হইতে পারে, কিন্তু 10.5 জন মানুষ আক্রান্ত হইতে পারে না। সো এটা হইতেছে ডিসক্রিট ভ্যারিয়েবল হবে। তারপর হচ্ছে যে কাউন্ট অফ ইনজেকশনস, একজনকে কয়টা ইনজেকশন দেওয়া হবে, আপনি কাউটা 12.5টা ইনজেকশন দিতে পারবেন না। তারপর নাম্বার অফ অ্যাডভার্স ইভেন্টস মানে ধরেন ওইটা হচ্ছে ইভেন্টস 10টা হইলো, 11টা হইলো, 12টা হইলো, কখনো তো শুনবেন না যে 5.5টা ইভেন্ট করতেছে। সো এইগুলো হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবলস। এরপর হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবলস, সেটা হচ্ছে ভ্যারিয়েবলস দ্যাট আর মেজার্ড, ইউজুয়ালি রিপ্রেজেন্টেড অ্যাজ এ ডেসিমালস অ্যান্ড ইন্টিজার্স বোথ। সো ইউজুয়ালি হচ্ছে যে কি আপনাদের ডেসিমাল হিসেবে প্রকাশ করা হয়। যেমন দেখেন যে কি ব্লাড প্রেশার 108.5 হইতেই পারে। তারপরে রেসপিরেটরি রেট আছে, সো রেট মানে দশমিক আসতেই পারে। তারপর ড্রাগ কনসেন্ট্রেশন যেটা আছে, ড্রাগ কনসেন্ট্রেশন হচ্ছে আমরা মেনলি ওটা দশমিকে রিপ্রেজেন্ট করি আমরা। বডি টেম্পারেচার, এটাও সেম। এগুলো হচ্ছে সব আপনারা দেখবেন যে কি দশমিকে রিপ্রেজেন্ট করা যায়। সো এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবলস। বাট ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি ওরকম না যে কি আপনি দশমিক দেখলে বলে দিবেন যে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। এক কেস আছে একটা, ধরেন একটা ধরেন যে কোনো একটা র্যান্ডম ভ্যারিয়েবল নেন, এই ভ্যারিয়েবলে 3, 5, 3.4, এই ভ্যারিয়েবলটা মনে করেন জাস্ট এই ডেটাগুলোই রাখা যায়, এর বাইরে আর কিচ্ছু রাখা যায় না। এমন ক্ষেত্রেও এটা কিন্তু হচ্ছে আপনার কন্টিনিউয়াস হবে না, ডিসক্রিট হবে। কেন? কারণ এইখানে দেখেন 3 আছে, 5 আছে, তো হয়েছে 3.4 আছে, বাট 3.4-এর বাইরে তো আর কিছু হইতে পারতেছে না। জাস্ট এই একটা ফ্লোট পয়েন্টে আসবে, ঘুরে ফিরে হয়তো পর আবার কোথাও 5 আসলো, 3 আসলো, আবার দেখবেন 3.4-ই আসতেছে। সো এইখানে 3.4ও কিন্তু বলতে গেলে যে এই ইন্টিজারের মতোই হয়ে যাইতেছে, 3.4 বাদে তো আর কিছু আসতে পারতেছে না। সো ওই ক্ষেত্রে ওটা হচ্ছে আপনার কী হবে, যে ডিসক্রিট ভ্যারিয়েবল হবে। সেটাও কি আপনার ডিসক্রিট হবে আর কি।
পর্যন্তই ছিল, এইটুক গেল। এরপর আসা হচ্ছে লেভেল অফ মেজারমেন্টস। So level of measurements is there are 4 level of measurement in biostatistics. Statistics in general. So statistics এ 4টা মানে biostatistics এ 4টাই থাকবে। So প্রথম মেজারমেন্ট লেভেল কি, সেটা হচ্ছে নমিনাল লেভেল। ইট ইনভলভস ক্যাটাগরিজ উইদাউট এনি অর্ডার অর র্যাঙ্কিং। মানে এই লেভেল হচ্ছে কোনো অর্ডার বা র্যাঙ্কিং থাকে না, এগুলো হচ্ছে আপনার একদম সেই যে নমিনাল ডেটা টাইপ দেখছিলাম না, ওই নমিনাল থেকে এই নমিনালটা আসছে। সো নমিনাল লেভেলের মেজারমেন্টগুলো দেখেন, ড্রাগ টাইপস, অ্যান্টিবায়োটিক অর অ্যানালজেসিক যেটা, তারপর হচ্ছে ব্লাড টাইপস এ বিও, এগুলোর মধ্যে কিন্তু কোনো অর্ডার নাই, যেটা আমরা একটু আগেই দেখে আসতাম। সো এগুলোর লেভেল অফ মেজারমেন্ট হচ্ছে নমিনাল লেভেল। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। আমি যেগুলো দেখাইছি যেমন ভেরিয়েবলস অ্যান্ড লেভেল অফ মেজারমেন্টস, তারপরে এইগুলো তো বড় বড় ম্যাথেই আসে। তারপর হচ্ছে আপনার যেগুলো ভ্যারিয়েবল রিলেটেড যেগুলো দেখাচ্ছে সেগুলো এমসিকিউতে আসে, বা কখনো কখনো 2-1 মার্কের কোশ্চেনে দিয়ে দেয়। সো এগুলো দিয়ে দেখবেন তো সবই আর কি। আর এরপরে হচ্ছে যে অর্ডিনাল লেভেল আসে। অর্ডিনাল লেভেলস কি, যে ইনভলভস ক্যাটাগরিজ দ্যাট হ্যাভ এ মিনিংফুল অর্ডার বাট দ্য ইন্টারভেলস বিটুইন দি ক্যাটাগরি আর নট ইকুয়াল। আচ্ছা, বাট দ্য ইন্টারভেলস, এটা হচ্ছে আপনার দেখার দরকার নাই, এটা আমি বেশি কমপ্লেক্স করে লিখছি, ইগনোর করেন না। সো ইনভলভস ক্যাটাগরিজ দ্যাট হ্যাভ এ মিনিংফুল অর্ডার। ওই যে আমরা অর্ডিনাল ডেটা টাইপে যেটা দেখছিলাম, পেইন সিভিয়ারিটি, যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, এগুলোর মধ্যে হচ্ছে একটা রিলেশন আছে, মানে উপরে যাইতে থাকে, নিচ থেকে উপরে যাইতে থাকে এরকম। তো ডিজিজ স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, সো এগুলো কি অর্ডিনাল লেভেলের মধ্যে পড়ে। আর একটা হচ্ছে ইন্টারভেল লেভেল, এর একটু ইন্টারেস্টিং, যে ইনভলভস অর্ডার ক্যাটাগরিজ ওয়ার দ্য ইন্টারভেলস বিটুইন ভ্যালুস আর ইকুয়াল বাট দেয়ার ইজ নো ট্রু জিরো পয়েন্ট। ট্রু জিরো পয়েন্ট নাই মানে কি, যেমন টেম্পারেচার ইন সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল 20 ডিগ্রি হইতে পারে, 30 ডিগ্রি হইতে পারে। 20 ডিগ্রি আর 30 ডিগ্রির মধ্যে হচ্ছে ডিফারেন্স, 30 ডিগ্রি আর 40 ডিগ্রির মধ্যে কিন্তু সেই একই ডিফারেন্স, 10 ডিগ্রি তাপমাত্রা ডিফারেন্স। বাট 0 ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু এটা না যে ওইখানে কোনো তাপমাত্রা নাই। 0 ডিগ্রি তাপমাত্রাও কিন্তু একটা তাপমাত্রা, আবার -1 ডিগ্রি তাপমাত্রা একটা তাপমাত্রা। সো ইন্টারভেল লেভেল হয় কি, যে কি নো ট্রু জিরো পয়েন্ট, এটার কোনো ট্রু জিরো পয়েন্ট থাকে না। এটার এক্সাম্পল মেবি জাস্ট টেম্পারেচার, হয়তো আরও কিছু এক্সাম্পল আছে বাট আমার মাথায় আসতেছিল না। সো ইন্টারভেল লেভেলের এটাই সবচেয়ে বেস্ট এক্সাম্পল আর কি, যে আপনার কোনো ট্রু জিরো পয়েন্ট নাই। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু এরকম না যে এখানে তাপমাত্রা নেই, তাপমাত্রা আছে অ্যাকচুয়ালি। তারপর আসা হচ্ছে রেশিও লেভেল, involves ordered categories with equal intervals and a true zero point. So এটাকে যেটা true zero point আছে, এটা হচ্ছে আপনার এই নিউমেরিক্যাল, allowing for meaningful ratios। যেমন ওয়েট হচ্ছে 60 কেজি হইতে পারে, 80 কেজি হইতে পারে, ব্লাড প্রেশার 120 হইতে পারে, 80 হইতে পারে। তারপরে আর এই ওয়েট অফ 0 কেজি মিনস দেয়ার ইজ নো ওয়েট হুইচ ইজ ট্রু। কারো ভর যদি 0 কেজি হয়, তার মানে হচ্ছে মানে এখানে কিছুই না আর কি, জাস্ট একটা স্পেস আর কি, 0 কেজি। সো এখানে হচ্ছে একটা আপনার ট্রু জিরো পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে রেশিও লেভেল। ট্রু জিরো পয়েন্ট যদি না থাকতো, ঠাস করে ওটা চলে যেত কিছু ইন্টারভেল লেভেলে। সো এই হচ্ছে আমাদের গেল লেভেল অফ মেজারমেন্টস 4টা। এরপর হচ্ছে আমাদের আসে পপুলেশন ভার্সেস স্যাম্পল, এটাও ইম্পর্টেন্ট, পপুলেশন ভার্সেস স্যাম্পল। সো পপুলেশন কি জিনিস, তাকে ডেফিনেশনটা দেখেন, দ্য সেট অফ এভরি এলিমেন্ট, ক্রিয়েচার অর পার্টিসিপেন্ট অফ রিসার্চ ইজ নোন অ্যাজ দ্য পপুলেশন। ধরেন অ্যাজিউম দ্যাট ইউ নিড টু স্টাডি দ্য রেনাল ফাংশন অফ ডায়াবেটিস ডিজিজ পেশেন্টস ইন দ্য হোল ঢাকা সিটি। একটু খেয়াল করেন, আমাদের হইতেছে এখানে ইন্টারেস্ট কি, যে পুরো ঢাকা সিটির ডোমাইনের মধ্যে কি আছে, ডায়াবেটিস পেশেন্ট, এরকম মাথায় রাখেন। সো লেটস সে দ্যাট দেয়ার আর 2000 ডায়াবেটিস পেশেন্টস ইন ঢাকা সিটি। So all these 2000 patients construct the population for your research বা স্টাডি। তাহলে আপনি যেই স্টাডি করবেন, মানে ঢাকা সিটির মধ্যে ডায়াবেটিস পেশেন্টদের রেনাল ফাংশন অ্যানালাইসিস করবেন। সো এই কেস হইতেছে আপনার পপুলেশনটা দিলে কী হয়, সেই ঢাকা সিটিতে যাদের ডায়াবেটিস আছে তারা সবাই মিলে হইতেছে এই পপুলেশন সেটটা তৈরি করতেছে। সো তাদের সংখ্যা কত, 2000। সো এখানে আমরা বললাম n ইজ ইকুয়াল টু 2000। n বলতে হচ্ছে আমরা পপুলেশন সাইজ বুঝি, যেটা আপনার ক্যাপিটাল N দিয়ে প্রকাশ করা হয়। এরপর আসা হচ্ছে স্যাম্পল, সেটা হচ্ছে এ সাবসেট অফ দি পপুলেশন ইজ নোন অ্যাজ স্যাম্পল। মানে কি, যে কি হোয়াইট বোল্ড,
ধরেন এটা হইতেছে পপুলেশন ডেটা 3 4 5 6 7 8 9, তাহলে এটার স্যাম্পল কী হবে? এখান থেকে আপনি ইচ্ছা মতো কিছু নেন, 4 5 6 ধরেন নেন, 4 5 6 নেন, চাইলে আপনি রিপিটও করতে পারেন। সো 5 আর 4 আবার নেন। সো এই স্যাম্পলটা তাহলে এই পপুলেশনের একটা সাবসেট হইল না, মানে এটা হচ্ছে একটা সেট, এখান থেকে আপনি কিছু এলিমেন্ট নিলেন, সো এটা এখন কি হয়ে গেল, এটা একটা সাবসেট। তো এটাই হইতেছে স্যাম্পল। আপনি পপুলেশন থেকে আপনি কিছু এলিমেন্ট নিয়ে একটা নতুন হচ্ছে একটা স্পেস ক্রিয়েট করলেন বা একটা সেট ক্রিয়েট করলেন, সেটা হইতেছে আমাদের স্যাম্পল। সেইগুলো হচ্ছে স্যাম্পল। সো আমরা আবার আমাদের স্টাডিতে ফিরে যাই। ফর এক্সাম্পল, স্টাডিং অল দ্য 2000 ডায়াবেটিস পেশেন্টস উইল বি কাম্বারসাম অ্যান্ড কস্টলি। প্রথম কথা হইতেছে এতজনের আপনি পাবেন না, তারপরে হইতেছে বিষয়টা কস্টলি হবে, ইফোর্টও দেওয়া লাগবে অনেক বেশি। সো এই জন্য আপনি ধরেন কী করলেন যে কি আপনি হইতেছে 100 জন পেশেন্টরে সিলেক্ট করলেন ফ্রম দি পপুলেশনে কে ছিল? পপুলেশনে ছিল হচ্ছে ঢাকা সিটিতে যাদের যাদের ডায়াবেটিস আছে তারা, এর বাইরে কেউ না কিন্তু। কারণ আপনি শুরুতেই কি ডিফাইন করছেন যে আপনি হচ্ছে ঢাকা শহরে কারা কারা ডায়াবেটিস আছে তাদের উপর হচ্ছে আপনি রিসার্চটা চালাবেন। এখন আপনি স্যাম্পল ক্রিয়েট করার সময় যদি আপনি চিটাগাং থেকে কিছু নিয়ে আসেন, তাহলে ওইটা হচ্ছে আপনার স্টাডির সাথে অ্যালাইন হইতেছে না আর কি। তো ওইটার রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হবে না আর কি, মানে অনেকটা বায়াসনেস চলে আসতে পারে যদি আপনি ইচ্ছা করে বিষয়টা করেন। সো অল দিস 100 পেশেন্টস আর দ্য স্যাম্পল ফর ইয়োর স্টাডি। সো ওই যে আমাদের 2000 জন পেশেন্টস ছিল পপুলেশনে, সেখান থেকে আপনি 100 জন নিলেন, এই 100 জন হচ্ছে কি আপনার স্টাডির জন্য স্যাম্পল। এখন আপনি ধরেন যাই অ্যানালাইসিস করতে চান তাকে নিয়ে এই 100 জনের ডেটার উপরে বেস করে আপনি একটা কনক্লুশনে আসবেন। এরপর হচ্ছে সেখান থেকে আপনি পপুলেশনের ব্যাপারে ধারণাটা নেবেন। সো আপনি যদি এই জন্য এখানে স্যাম্পলটা অনেক ভালোভাবে সিলেক্ট করা হয়। আপনি যদি বায়াস স্যাম্পল ইউজ করেন, মনে করেন আপনার এই স্যাম্পলে আপনি এমন ধরনের কিছু পার্টিসিপেন্ট দিলেন যাদের শরীর হয়তো মনে করেন খুব ভালো, বাট আপনার পপুলেশন হচ্ছে কিন্তু মিক্সচার ছিল, কারো শরীর খুব ভালো, কারো খারাপ, কারো মাঝারি, এরকম। এখন আপনি 100 জন দিলেন যাদের শরীর হচ্ছে অনেক বেশি ভালো। সো ওদের থেকে আপনি অ্যানালাইসিস করে যে রেজাল্টটা পাবেন সেটা কিন্তু এই পপুলেশনের সাথে ম্যাচ খাবেন। আপনি তখন ভুলভাল হচ্ছে একটা ডিসিশন নিয়ে নেবেন। তো ওই জন্য হচ্ছে আপনাকে স্যাম্পলিং প্রসেসটা অনেক ভালোভাবে করা লাগবে। সো ওই স্যাম্পলিং প্রসেস কীভাবে ভালো করতে হয় ওইগুলো হচ্ছে আমাদের ডিসকাশন আছে এই যে লেকচার 6-এ, আর এই লেকচারে হচ্ছে আমি কিছু বলে দিব না সেটার ব্যাপারে। এরপর আর একটা টার্ম আসে ফিজিক্যাল পপুলেশন, খুব একটা ইম্পর্টেন্ট না, তাও জানি না রাখেন, সেটা হচ্ছে when the size of population is unknown but can be counted somehow. যেমন the population consisting of 2000 patients in our example is a physical population. যেমন দেখেন ঢাকা শহরে কজন ডায়াবেটিস পেশেন্ট আছে, এই জিনিসটা অ্যাকচুয়াল আননোন। আপনি যখন ডিজাইন করবেন তখন আপনি জানেন না কত, বাট কোনো না কোনোভাবে আপনি এটা কাউন্ট করতে পারবেন আর কি, অ্যাকচুয়ালি পসিবল। সো এরপরে ফিজিক্যাল স্যাম্পলকে যে আপনি হইতেছে মনে করেন ওই ফিজিক্যাল পপুলেশন থেকে একটা স্যাম্পল নিলেন, সো সেটা হচ্ছে ফিজিক্যাল স্যাম্পল হবে। এরপর আসে হচ্ছে কনসেপচুয়াল পপুলেশন, সেটা হচ্ছে ওয়েন দ্য সাইজ অফ পপুলেশন ইজ আননোন অ্যান্ড ক্যান নট বি কাউন্টেড। মানে আপনি পপুলেশন শুরুতেও জানবেন না, কাউন্ট করেও বের করতে পারবেন না। যেমন ফর এক্সাম্পল, অ্যাজিউম আ পপুলেশন কনসিস্টিং অফ অল দ্য ডায়াবেটিস পেশেন্টস ইন দ্য ওয়ার্ল্ড, এই জিনিসটা আপনি সহজে বের করতে পারবেন না। আপনি ধরেন আজকে কাউন্ট শুরু করলেন, কালকে দেখলেন যে আবার বেড়ে গেছে, এরপর আবার আপনি এক সপ্তাহ কাউন্ট করলেন, দেখলেন যে কয়জনের সুস্থ হয়ে গেছে, এইরকম হইতেছে হবে আর কিছু। এই ক্ষেত্রে এই ধরনের ফাস্ট যে পপুলেশন থাকে সেগুলো হচ্ছে কনসেপচুয়াল পপুলেশন হয়। সো ফিজিক্যাল পপুলেশন অ্যান্ড কনসেপচুয়াল পপুলেশনটা লাগবে, আমি ক্যান ইনপুট করছি প্রবাবিলিটির সময় লাগবে। আমি যখন আপনাদের প্রবাবিলিটি পড়াবো তখন আমি কিছু শর্টকাট দেখাবো আপনাদেরকে, যেন আপনি অনেক মুখস্থ করে কমপ্লেক্স উপায় যেন আপনাদের প্রবাবিলিটি ক্যালকুলেট না করতে হয়। ওই জন্য আমি এই ফিজিক্যাল পপুলেশন আর কনসেপচুয়াল পপুলেশন বিষয়টা রাখছি। আপনারা হচ্ছে এই লেকচার 3-তে বিষয়টা বুঝবেন আর ভালো করেছে কেন ফিজিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল আমি এত জোর দিচ্ছি আর কি। সো কনসেপচুয়াল পপুলেশন মানে কনসেপচুয়াল স্যাম্পল, তাহলে কী হবে যে আপনি যদি কনসেপচুয়াল পপুলেশন থেকে একটা স্যাম্পল নেন, সেটাই হচ্ছে আপনার কনসেপচুয়াল স্যাম্পল আর কি। আমাদের নেক্সট টপিক তাহলে আসতেছে কি যে প্যারামিটার অ্যান্ড স্ট্যাটিস্টিক। দি ক্যারেক্টারিস্টিক অফ এ পপুলেশন, ফর এক্সাম্পল মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন,
এগুলো হচ্ছে প্যারামিটার। মিন, মিডিয়ান, মোড এগুলো হইতেছে হয়তো এখনো বলি নাই, সামনে দেখবেন। মোড নিয়ে আলোচনা করা হয়নি। মোড মেনলি কি, যে একটা ডেটা সেটের যে ভ্যালুটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেটা হইতেছে মোড, বা বাংলায় প্রচুরক বলে। যেমন আমাদের যে এই ডাটা সেট, এই ডাটা সেট আমাদের মোড কি ছিল, আমাদের মোড হচ্ছে 164 ছিল, এটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, সো সেটা হচ্ছে আমাদের তাই মোড ছিল। সো মনে করেন মোড যদি আর একটা থাকতো, ধরেন 177 দুইবার আছে, এটাও কি দুইবারই আছে, ওয়াও ভালোই তো, এক্সাম্পল পেয়ে গেলাম তাইলে। আর 177 আমরা এখানে একবার দিছি, কি কি হচ্ছে এখানে, আই ডোন্ট নো, হোয়াটএভার। সো দুইবার আছে মনে করেন, ওইখানে মেবি কোথাও ভুল হয়েছে, বা যে কারণে অ্যান্সার মিলে গেছে। সো যাই হোক, সো 177 দুইবার আছে। সো এখানে হচ্ছে আমার এই ডেটা সেটের মোড কয়টা, মোড হচ্ছে দুইটা। সো আমরা এগুলোকে বলবো হচ্ছে বাই মোডাল ডেটা সেট। লিখে দিই বাই মোডাল ডেটা সেট। মনে করেন এখানে 3টা মোড থাকতো, তখন আমরা সেটাকে বলতাম মাল্টি মোডাল ডেটা সেট। লিখে দিলাম প্রনাউন্সিয়েশনটা দেখানোর জন্য। মোড নিয়ে আলোচনা পরে করা যাবে, এমনি বললাম। কইছিলাম এখানে যে সব প্যারামিটার কি, যে ক্যারেক্টারিস্টিক অফ এ পপুলেশন ইজ নোন অ্যাজ প্যারামিটার। ফর এক্সাম্পল, দ্য মিন রেনাল ফাংশন অফ দ্য 2000 ডায়াবেটিস পেশেন্টস ইজ দ্য প্যারামিটার। সো আমাদের হচ্ছে কী ছিল, যে ঢাকা সিটির মধ্যে যে ডায়াবেটিস পেশেন্ট ছিল কয়েকজন, 2000 জন। এখন মনে করেন আপনি 2000 জনের কোনোভাবে মনে করেন আপনি সবারই থেকে এই ইনফরমেশন নিয়েছেন, ইনফরমেশন নিয়ে ওদের হচ্ছে মিন রেনাল ফাংশনটা ক্যালকুলেট করছেন, মানে অর্থাৎ রেনাল ফাংশনের যে গড়টা আছে সেটা হচ্ছে আপনি ক্যালকুলেট করছেন। সো সেই গড়টাকে বলা হচ্ছে কি একটা প্যারামিটার। তারপরে মনে করেন আপনি হচ্ছে রেনাল ফাংশনের মিডিয়ানও ক্যালকুলেট করলেন, সেটাও একটা প্যারামিটার। মোড ক্যালকুলেট করলেন, সেটাও আর একটা প্যারামিটার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, যাই বলেন না কেন, এখান থেকে আপনি যাই ক্যালকুলেট করবেন সেটাই হবে একটা প্যারামিটার। বিকজ সেটা আসছে কোত্থেকে, পপুলেশন থেকে আসছে, এই যে পপুলেশন থেকে আসছে। এরপর আসা হচ্ছে স্ট্যাটিস্টিক। The characteristic of a sample is known as a statistic. প্যারামিটার ছিল হচ্ছে পপুলেশনের, আর স্ট্যাটিস্টিক হচ্ছে স্যাম্পলের। ভালো কথা, স্ট্যাটিস্টিক এস নাই কিন্তু, এস দিবেন না, জাস্ট সি। যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক। যেমন মনে করেন যে কি, দ্য মিন রেনাল ফাংশন অফ দ্য 100 ডায়াবেটিস পেশেন্টস ইন দ্য ইস দ্য স্ট্যাটিস্টিক। আমরা যে 100 জনের যে একটা স্যাম্পল নিয়েছিলাম, ওই স্যাম্পল থেকে আমরা মিনটা ক্যালকুলেট করছি যেহেতু, সেটা হবে একটা স্ট্যাটিস্টিক। একইভাবে আপনি মিডিয়ান ক্যালকুলেট করেন, মোড ক্যালকুলেট করেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করেন, ওইগুলো সব যাবে হচ্ছে স্ট্যাটিস্টিকের মধ্যে। সো আমরা ইউজুয়ালি রিয়েল লাইফে যখন কাজ করি, আপনি কখনো তো পপুলেশন ডেটা ইউজুয়ালি পাবেন না। সো আপনার যে স্ট্যাটিস্টিক থেকে আপনারা বুঝতে হবে যে প্যারামিটারটা কেমন। সো ব্যাপারটা চিন্তা করেন না যে ওরকম ঘাপলানোর কোনো ব্যাপার নেই যে 100 জন থেকে এত কিছু কেমনে বের করবো। উপায় আছে, কনফিডেন্স ইন্টারভেল, তারপরে এরকম অনেক উপায় আছে, অনেক সিমুলেশন আছে যেগুলো থেকে আপনি সহজেই বের করে ফেলতে পারবেন যে কি অ্যাটলিস্ট একটা রেঞ্জ বলে দিবেন যে কি হ্যাঁ ট্রু প্যারামিটারটা এই ইন্টারভেলের মধ্যে লাই করবে। সো ইটস অ্যাকচুয়ালি পসিবল। এরপর হচ্ছে আমাদের কনসেপ্ট হচ্ছে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড ভেরিয়েন্স। সো মিন কি, মিন হচ্ছে মোস্ট কমন মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে পড়াবো নেক্সট লেকচারে, সো আপাতত বোঝার দরকার নেই অ্যাকচুয়ালি এটা কি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য মোস্ট কমন মেজার অফ ডিসপারশন। সংক্ষেপে যদি বলি, সেটা সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, মানে প্রত্যেকটা ডেটা পয়েন্ট ঠিক কোন সেন্টার পয়েন্টের দিকে যেতেছে ইন্ডিকেট করতেছে। সংজ্ঞাটা দেখেন, মিন ইজ ইউজ টু ফাইন্ড দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ এ সর্টেড ইউনিভ্যারিয়েট ডেটা সেট। ইউনিভ্যারিয়েট ডেটা সেট মানে কি, যে ডেটা সেট জাস্ট একটা ভেরিয়েবল আছে, যেমন মানুষের বয়স, উচ্চতা, এই টাইপ আর কি, জাস্ট একটা ভেরিয়েবল আছে, এটা সেটা ইউনিভ্যারিয়েট ডেটা সেট। সেন্ট্রাল পয়েন্ট অফ এ সর্টেড, ঠিক আছে। সো মিন কেমনি ক্যালকুলেট করে, এটা ছোটো ক্লাসে পড়ছেন যে প্রত্যেকটা ডেটা পয়েন্টকে যোগ করবেন, পরে যতগুলো ডেটা পয়েন্ট বাক্সগুলোতে ভাগ করলেই সেটা হচ্ছে মিন পেয়ে যাবেন। So the formula of calculating mean for population and sample is the same. We denote sample mean with x bar and population mean with mu. স্যাম্পল মিন আমরা যখন ক্যালকুলেট করবো সেটাকে হচ্ছে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করব। পপুলেশন মিন যখন ক্যালকুলেট করবো তখন আমরা সেটাকে এই যে মিউ দিয়ে ক্যালকুলেট করবো, মিউ দিয়ে প্রকাশ করব। সো স্যাম্পল আর
পপুলেশন মিন ক্যালকুলেট করার ফর্মুলা একটাই, যোগ করে পর হচ্ছে যতগুলো ডেটা পয়েন্ট আছে সেটাতে ভাগ করলেই হয়ে যায়। এরপর আসছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইউজ টু ফাইন্ড হাউ ফার দি ডেটা পয়েন্টস আর ফ্রম দ্য মিন। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই। ধরেন একটা ডেটা সেট আছে, এই ডেটা সেটের মিন আসবে কত? এটার মিন আসবে হচ্ছে আপনার 2। এটা ডিগ্রি খুব সম্ভবত 1 আসার কথা, 2 এর। খাতে ভুল করি। সো এটার এইচডি হচ্ছে আপনার মেইন 1 আসে। এবার দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কি বোঝায়। মানে হচ্ছে অন্যান্য যেসব ডেটা পয়েন্ট আছে সেগুলো থেকে আমাদের মিনের ডিস্টেন্সটা কত। যেমন এখানে এই ডেটা সেটের মিন কত? 2। মিন কত? 2 না? আপনি মিনের সাথে 1 যোগ করেন, 3 চলে আসছে। এই যে আর একটা যে ডেটা পয়েন্ট সেটা চলে আসছে। আপনি মিনের সাথে হচ্ছে -1 করেন, কত আসবে? 1 চলে আসছে। এই যে ডেটা পয়েন্ট এখানে +1 আর -1 কেন দিলাম? কত এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কি। সো বলতে গেলে যে আপনি যদি মিন থেকে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যোগ বা বিয়োগ করেন তাহলে হইতেছে আপনি ডেটা সেটের অন্য ভ্যালুগুলো পাবেন আর কি, মানে এভারেজে পাবেন। এটা তো না পারফেক্ট একটা ডেটা সেট, সো আপনি পাইছেন। বা ইউজুয়াল কেসে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেন ব্যবহার করা হয়। সেটা হইতেছে যে কি একটা ডেটা সেটের প্রত্যেকটা ভ্যালু এভারেজে মিন ভ্যালু থেকে কতটুকু ছড়ায় সেটা আছে, সেটা হইতেছে আমরা বের করেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। এটার অ্যাপ্লিকেশন আমরা পরে দেখাবো, এখন জাস্ট বেসিকটা দেখায় রাখলাম। সে হচ্ছে গেল আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটার ফর্মুলা দেওয়া আছে। কী করবেন যে প্রথম হচ্ছে আমাদের কাছে এইচডি অফ পপুলেশন ডেটা। এইচডি ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে পপুলেশন আর স্যাম্পলের জন্য আলাদা আছে। পপুলেশনের জন্য কি প্রথম আপনি পপুলেশন মিনটা ক্যালকুলেট করবেন, এরপরে ওই মিনের সাথে প্রত্যেকটা ডেটা পয়েন্ট হচ্ছে আপনি বিয়োগ করবেন, মানে ডেটা পয়েন্ট থেকে মিন বিয়োগ করবেন বা মিন থেকে ডেটা পয়েন্ট বিয়োগ দেন, যাই খুশি একই কথা। কারণ উপরে স্কোয়ার আছে, পরেগুলো যোগ করবেন, এন দিয়ে ডিভাইড করবেন। এন মানে হচ্ছে পপুলেশন সাইজ, পরেটা রুট করবেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবেন পপুলেশন ডেটার জন্য। তাহলে স্যাম্পল ডেটার জন্য রুটটা সেম, জাস্ট এখানে হচ্ছে একটা n-1 করে দেওয়া লাগে। এখানে এন হইতেছে স্যাম্পল সাইজ, পরে রুট করবেন, স্যাম্পলটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবেন। তো we denote population standard deviation with sigma and sample standard deviation with s. পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা সিগমাতে প্রকাশ করবো, আর স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা এস দিয়ে প্রকাশ করবো। আর একটা টার্ম আছে সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। আপনি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার যদি করেন তাহলে হইতেছে আমরা ভ্যারিয়েন্স পাই। সো ভ্যারিয়েন্স হচ্ছে সেম। পপুলেশন ভ্যারিয়েন্স হচ্ছে কি সিগমা স্কোয়ার। যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি সিগমা হয়, স্কোয়ার করলে যদি ভ্যারিয়েন্স পেয়ে যায় তাহলে পপুলেশন ভ্যারিয়েন্স হবে কি সিগমা স্কোয়ার, আর স্যাম্পল ভ্যারিয়েন্স হবে কি এস স্কোয়ার, বিকজ স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এস। সো এটা হচ্ছে আমাদের গেল যে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্স যেটা। এরপর আমাদের যে টপিক আছে আলোচনা সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। সো নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যান্ড দি এম্পাইরিক্যাল রুল অ্যাকচুয়ালি, এটা আই গেস আপনারা প্যারা খাবেন না। আগে সংজ্ঞাটা দেখি যে দ্য ডিস্ট্রিবিউশন অফ র্যান্ডম কন্টিনিউয়াস ভেরিয়েবলস, ওয়েট কন্টিনিউয়াস না,
যে কোনো ভ্যারিয়েবল হইতে পারে। The distribution of any variable that looks like a symmetric bell-shaped curve. If every data point of that variable or the probability distribution or the histogram is placed on a graph paper. So এইটুক যা বললাম যে স্কিপ। সো হিস্টোগ্রামটা যদি আপনি কোনো গ্রাফ পেপারে করেন, মানে একটা ডেটা সেটের হিস্টোগ্রাম যদি আপনি একটা গ্রাফ পেপারে করেন, তাহলে সেটা হইতেছে একটা বেল শেপ হবে। হিস্টোগ্রাম কেমনে করবেন ওটা আমি জাস্ট একটু দেখাই দিই ইজি। এটাই যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের লেকচার নেটা, বাট আমি দেখাই। যেমন এই একটা ক্লাস, এই ক্লাসের ফ্রিকোয়েন্সি আছে। সো আপনি করবেন কি, আপনি একটা গ্রাফ পেপার নেবেন, এই ক্লাসের জন্য হচ্ছে আপনি ওয়াই অ্যাক্সিস বরাবর 4 ইউনিট যাবেন, গেলেন পরে ওইখানে একটা বার দিয়ে দিলেন। সো এটার জন্য আপনি আবার 4 দিয়ে আবার একটা বার দিয়ে দিবেন। সো একইভাবে এই 5টা ক্লাসের জন্য হইতেছে আপনি একটা বার চার্টের মতো একটা প্রডিউস করবেন আর কি। করার পরে যদি আপনি দেখেন যে কি সেটা হইতেছে পেন্সিল দিয়ে করার পরে বেল শেপ আসে, তাহলে সেটা হইতেছে আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন। আমি হচ্ছে গ্রাফ আঁকায় রাখছি অলরেডি, সো এটাই আমি আপনাদের দেখাইতেছি। কই নর্মাল ডেটা সো এইখানে দেখেন, এইখানে হচ্ছে আমরা নর্মাল ডেটা, মানে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম যেটার নাম হচ্ছে নর্মাল ডেটা। সো এই নর্মাল ডেটায় কি, যে এখানে একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা আছে যেটার মিন হচ্ছে 54 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 5। সো আমরা জাস্ট পিসি দিয়ে কম্পিউটার দিয়ে জেনারেট করছি ইজিলি, যেন নর্মাল ডিস্ট্রিবিউশন ডেটার গ্রাফটা আমি আপনাদের দেখাইতে পারি। সো দেখেন হিস্টোগ্রাম করছে। সো এখানে হইতেছে একটা ক্লাস ছিল হয়তো মেবি 42 থেকে 48 পর্যন্ত, তারপরে 48 থেকে কত হইতে পারে শোনো, যাই হোক ওটা ঠিকঠাকভাবে লেখা নেই, এখানে 40, এখানে 45 দেওয়া যাবে। এই যেমন এটা একটা ক্লাস, এটার একটা ক্লাস বা বিন, তারপরে এটার একটা ক্লাস বা বিন যাই বলেন। এভাবে করতে করতে 1 2 3 4 5 6 7 8 9 10। সো আমাদের ওইখানে কি 5টা ছিল। সো এখানে হচ্ছে মনে করেন যে কি 10টা ক্লাস সহ একটা হচ্ছে হিস্টোগ্রাম ওরা করছে, বা এই প্রথম হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিলটা তৈরি করে ওতে হিস্টোগ্রামটা তৈরি করছে আর কি। এবার দেখেন, আপনি দেখেন প্রথমে এটা হচ্ছে উপরে যাইতেছে, উপরে যাওয়ার পরে এটা হচ্ছে সামনে নিচে নেমে গেছে। সো এখান থেকে যদি আপনি একটা দাগটা নেন, তাহলে এই সাইডে যতটুকু থাকে এই সাইডে যতটুকু থাকে, আর প্লাস এটা দেখতেন একটা বেল শেপ মনে হইতেছে, পুরোটা হয় না বাট অ্যাপ্রক্সিমেটলি হয়েছে আর কি। সো এই ধরনের ডেটাকেই আমরা বলবো কি নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা। সো আবার রিক্যাপ করি, ধরেন আপনার কাছে একটা ডেটা সেট আছে, মনে করেন যে ব্লাড প্রেশারের ডেটা সেটটাই যেটা আমরা দেখছিলাম উপরে, যেটা আমরা দেখছিলাম, মনে করেন যে এই ডেটা সেটটাই আপনার কাছে আছে। এখন আপনি করলেন কি, প্রথমে হচ্ছে আপনি ওই যে এগুলা বের করলেন, গ্রুপ করে যে এগুলা ক্লাস ফ্রিকোয়েন্সি বের করলেন। বের করার পর হচ্ছে আপনি গ্রাফ পেপারে যে বার, প্রত্যেকটার জন্য একটা বার করে দিলেন, হিস্টোগ্রাম হয়ে গেল। এরপর আপনি পেন্সিল দিয়ে যদি দেখেন এই যে এরকম চলে আসছে, তাহলে আপনি গ্রাফিক্যালি বুঝতেছেন যে এটাই হচ্ছে একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা। আরও অনেক উপায় আছে বোঝার, যেগুলো আমরা পরের লেকচারগুলোতে আলোচনা করবো, বাট নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা অ্যাকচুয়ালি ওটা বোঝাটা দরকারি। সো এই হচ্ছে একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা। কই চলে গেলাম আমি। সো এটা হচ্ছে এইটুকু হচ্ছে আমরা এক্সপ্লেন করলাম। অ্যান্ড ইন এ নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেট মিন, মিডিয়ান, মোড সেম হবে। মানে একটা নর্মাল ডেটা সেট যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে বুঝে যাবেন যে কি এটার মিন, মিডিয়ান, মোড সেম হবে। মোড কত দেখেন, মোড হচ্ছে হয়তো 55-র কাছাকাছি কোনো একটা পয়েন্ট, বিকজ এখানে হইতেছে আমাদের বারটা সবচেয়ে হাই। এখন একইভাবে মিন কি, মিন তো আপনার মেইন বলতে গেলে যে কি সেন্ট্রাল টেন্ডেন্সি আর কি, মানে একদম কেন্দ্রীয় প্রবণতা, প্রত্যেকটা ভ্যালু কোন ভ্যালুর দিকে যায়। তো সেই প্রত্যেকটা ভ্যালু যদি কেন্দ্রের দিকে যায় তাহলে আমাদের মিনও কেন্দ্রেই থাকবে। তো মোড কেন্দ্রে আছে, মিনও কেন্দ্রে আছে। অ্যান্ড মিডিয়ান তো ওই যে এক কথা, যে আপনি যদি একটা ডেটা সেটকে সর্ট করেন তো এরপরে একদম মাঝের পয়েন্ট কোনটা আসবে, মাঝের পয়েন্ট দেখবেন সেন্টারে চলে আসতেছে। সো নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেট হয় কি মিন, মিডিয়ান, মোড এই তিনটা সেম হয়ে যায়। তারপরে হচ্ছে টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ 1.0 বিকজ দ্য টোটাল সাম অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইজ 1। দেখেন এই যে আমরা যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করছিলাম না, এই যে এখান থেকে। সো আপনি যদি প্রবাবিলিটিকে
যদি প্লাস করতে থাকেন, প্লাস করলে লাস্টে 1 হবে, অলওয়েজ হবে, বিকজ 100%-এর বেশি কিন্তু কখনো কিছু হয় না। সো আমরা এই পার্সেন্টেজ থেকে প্রবাবিলিটিতে আসতেছি, সো প্রবাবিলিটির সবগুলো প্রবাবিলিটির ভ্যালু অলওয়েজ 1 হবে। সো সো এইখানে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভের কিছু কনসেপ্ট আসছে, এটা হচ্ছে এই লেকচার আমি বলবো না আর কি, এইটুকু বোঝার জন্য হচ্ছে আপনার আরও কিছু জিনিস জানা লাগবে, বাট আমি তাও লিখে রাখছি আর কি, যে এইখানে হচ্ছে আপনি চাইলে এরিয়া ক্যালকুলেট করতে পারেন, এরিয়া ক্যালকুলেট করে আপনি হইতেছে প্রবাবিলিটিটা বলতে পারেন আর কি। যেমন দ্য ডিস্ট্রিবিউশন ইজ ইউজড ইন ক্যালকুলেটিং কনফিডেন্স ইন্টারভেল, যেমন একটু আগে যা বলতেছিলাম, আপনি স্যাম্পল থেকে পপুলেশনের প্যারামিটারের ব্যাপারে কেমনে জানেন, কনফিডেন্স ইন্টারভেলের একটা কনসেপ্ট আছে। সো সেখানে হচ্ছে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করি। তারপরে হাইপোথিসিস টেস্টিং ফর 1 or 2 স্যাম্পলস, ওই যে ক্লিনিক্যাল ট্রায়ালসের যে কথাগুলো বলছিলাম, সেখানেও নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা অ্যাজাম্পশন দরকার পড়ে। তারপর হচ্ছে ক্যালকুলেটিং প্রবাবিলিটি অফ গেটিং এ ভ্যালু স্টেইং উইদিন এ সার্টেন ইন্টারভেল ইন এ নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেট। মানে মনে করেন যে কি এই একটা মানে এইখান থেকে ধরেন এই যে এখানে একটা দাগ দিলাম, এইখান থেকে তারপরে 45 থেকে 50-এর মধ্যে একটা ভ্যালু পাওয়ার চান্সেস কত, সেটা আমরা সেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেট থেকে ইজিলি বের করতে পারি। একটা চার্ট দেওয়া থাকে, সেই চার্ট থেকে আমরা ইজিলি বের করে ফেলতে পারি আর কি। তারপর হচ্ছে ক্যালকুলেটিং দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ ভ্যালু লেস দ্যান দ্য গিভেন ভ্যালু ইন এ নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেট। মানে মনে করেন যে কি আমরা বের করতে যে সেটা হইতেছে 50-এর থেকে নিচে আসবে, 50-এর থেকে অল্প হবে, এরকম কোনো একটা ভ্যালু পাওয়ার প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে আমরা নর্মাল ডেটা সেট যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে হইতেছে আমরা একটা টেবিল থেকে বের করে ফেলতে পারি। একইভাবে হচ্ছে যে বেশি হওয়ার চান্স কত, মানে 50-এর থেকে বেশি হবে সেই চান্স কত, সেটা হচ্ছে আমরা ওই টেবিল থেকে বের করে ফেলতে পারি আর কি। সেইগুলো হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের বেসিক কনসেপ্ট। এরপর হচ্ছে আমাদের কি আসে, দি এম্পাইরিক্যাল রুল। এই এম্পাইরিক্যাল রুল ইজ একটা টার্ম, সেটা হচ্ছে দি এম্পাইরিক্যাল রুল ইজ এ বাই প্রোডাক্ট অফ দি সেন্ট্রাল লিমিট থিওরেম। যে সেন্ট্রাল লিমিট থিওরেম কি পড়ানো হয়েছে সেটা পড়া আসতেছে, তাই তো। সো সেন্ট্রাল লিমিট থিওরেম যাই হোক পড়াবো না হয়, বাট দি এম্পাইরিক্যাল রুল কোন জিনিসটা কনফার্ম করে সেটা জাস্ট জেনে রাখেন। সেন্ট্রাল লিমিট থিওরেম এই জায়গায় আমরাও লাগতেছে না আমাদের, সেটা হচ্ছে ইট কনফার্ম দ্যাট ইফ এ ডেটা সেট ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড। মনে করেন একটা ডেটা সেট আছে, ধরেন সেই ব্লাড প্রেশারের ডেটা সেটটাই, সেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, তাইলে অ্যাপ্রক্সিমেটলি 68.44% ডেটা পয়েন্টস ফল উইদিন দি ইন্টারভেল মিউ মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে মিউ প্লাস সিগমা আর কি, মানে মিন মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে হচ্ছে মিন প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা বলতে কি বোঝাইছে দেখাই। সাপোজ আপনার কাছে একটা ডেটা সেট আছে, কই গেল এটা, সো ডেটা সেটের মিন হচ্ছে 54 অ্যান্ড এসডি হচ্ছে 5, তাহলে ইন্টারভেল আমাদের হবে করলে কত আসে, 1 মাইনাস 5, সো এটা হচ্ছে আমাদের হবে কত, 49, এটা হচ্ছে আমাদের হবে কত, 59। তাহলে অ্যাপ্রক্সিমেটলি 60 মানে হচ্ছে 68% ডেটা পয়েন্ট এই ইন্টারভেলের মধ্যে থাকবে। ধরেন আপনার কাছে একটা ডেটা সেট আছে, সেই ডেটা সেটটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, সেই ডেটা সেটের মিন হচ্ছে 54, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5, তাহলে ওই ডেটা সেটের যেসব ভ্যালু আছে 68% ভ্যালু হচ্ছে ইন্টারভেলের মধ্যে থাকবে, 49 থেকে 59-এর মধ্যে। তারপর হচ্ছে 95% ডাটা পয়েন্ট থাকবে হচ্ছে আপনার এই যে এই ইন্টারভেলের মধ্যে। ইন্টারভেলটা তাহলে হচ্ছে যে 54 মাইনাস 2 ইন্টু 5, এই যে দেখেন মিউ মাইনাস 2 ইন্টু সিগমা, সো 54 মাইনাস 2 ইন্টু 5, তারপর আবার 54 প্লাস 2 ইন্টু 5 কত আসে, সো এখানে হচ্ছে আপনার 44 54 প্লাস 10 64। তাহলে আবার ধরেন আপনার কাছে একটা ডেটা সেট আছে, মানে ওই একই ডেটা সেটটি আর কি, যেটার মিন হচ্ছে 54, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5, তাহলে ওই ডেটা সেটের
95% ভ্যালুজ আর কি, প্রায় 95% ভ্যালু এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে, 44 থেকে 64-র মধ্যে থাকবে। তারপর হচ্ছে 99.7, মানে প্রায় অলমোস্ট সবগুলো ডেটা পয়েন্ট হচ্ছে মিউ মাইনাস 3 সিগমা অ্যান্ড মিউ প্লাস 3 সিগমার মধ্যে থাকবে, যার মানে দাঁড়ায় 54 মাইনাস 5 × 3, 54 প্লাস 5 × 3, তো কত আসে? 54 মাইনাস 15 যদি করি, এখানে হচ্ছে 39, 54 প্লাস 15 যদি করি, সেখানে হচ্ছে থাকবে 69। ওই ডেটা সেটটা, মানে যেটা ডেটা সেট নিয়ে আমরা কথা বলতেছি, যেটার মিন হইতেছে 54, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 5, সেই ডেটা সেটে 99.7% ডেটা সেট হচ্ছে এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে, 39 থেকে 69-এর মধ্যে। সো এমপ্যাথিক্যাল টুল মেইনলি এটাই কনফার্ম করে। এইটা কনফার্ম করার কী হবে, এটার অনেক অ্যাপ্লিকেশন আছে, হাইপোথিসিস টেস্টিংও আছে, তারপরে আউটলায়ার ডিটেকশনে আছে। আউটলায়ার ডিটেকশনটা হচ্ছে আমরা দেখি, যেমন সেটা হইতেছে আউটলায়ারের কনসেপ্ট আগে দেখি, যে ডেটা সেটস often have values that are extremely large or smaller than usual data sets. So these are known as outliers or extreme values. সো মনে করুন যে আপনি একটা ল্যাবে ওই অ্যাডাল্ট মাইসদের ওয়েট নিয়ে কিছু একটা করতেছেন, যে এক ধরনের একটা ডায়েট আছে, আপনি দেখবেন ওই ডায়েটের ইফেক্টটা কি। সো আপনি ডিসাইড করছেন যে কি আপনি হচ্ছে ল্যাবে ইঁদুরের উপরে এক্সাম চালাবেন। সো আপনি এক্সপেরিমেন্ট চালানোর পর হইতেছে আপনি ইঁদুরদের থেকে এই ওয়েটগুলো পাইছেন, 23 গ্রাম, 22 গ্রাম, 21.5 গ্রাম, 21.22 গ্রাম, যেটা এরকম কিছু আছে, এরকম হচ্ছে কিছু ওজন আছে, আর মাঝখানে আছে হচ্ছে যে 34। এখন এদের দেখেন অবস্থা 23, 22, 21, এই ইঁদুরগুলোর ওজন দেখেন, আর এর ওজন দেখেন 40। So দেখেন, look that 40 seems to be higher than the usual value. So this value might be an outlier in the data set of mice weights. আমরা এখনো বলতে পারবো না যে এটা আউটলায়ার, বাট খুব ভালো একটা চান্সেস আছে যেটা আউটলায়ার। বিকজ ইঁদুরের বলতে গেলে আপনার ওজনই মনে হয় হাইয়েস্ট ওজন হয় 40। তো 40-এ পৌঁছায় গেছে, আউটলায়ার হইতেই পারে। সো এই আউটলায়ার থেকে আমরা কী কী বুঝতে পারবো, এই কনটেক্সটে কী কী বুঝতে পারবো? দি আউটলায়ার ক্যান ইন্ডিকেট সেভারাল পসিবিলিটিস। সেটা হচ্ছে মেজারমেন্ট এরর হইতে পারে, হয়তো আপনি ভুলভাল গণনা করছেন। তারপরে দ্য মাউস হ্যাড এ ডিফারেন্ট ডায়েট, আপনি অন্যান্য ইঁদুরদের যে ডায়েটটা দিয়েছেন আপনি হয়তো ভুল করে এটা অন্য কিছু দিয়ে ফেলছেন। বা দি মাউস হ্যাড এ ডিফারেন্ট জেনেটিক ব্যাকগ্রাউন্ড, এদের যে জিনের ব্যাকগ্রাউন্ড তারপরে এর যে জিনের ব্যাকগ্রাউন্ড সেটা সেম না। তারপর হচ্ছে অ্যান অ্যানোমালি দ্যাট কুড প্রভাব ইনসাইটস ইজ ভ্যালিড, বা হয়তো আপনার সব কিছু ঠিক ছিল, সব কিছু ঠিক থাকার পরেও মনে করেন 40-এ আসছে, তখন আপনার আরও একটু ইনডেপথ রিসার্চ দরকার যে এই জিনিসটা কেন হইতেছে। সো আউটলায়ার থেকে এই পসিবিলিটিস আসতে পারে আর কি। তো এখন আমরা ধারণা করলাম যে এটা আউটলায়ার, বাট আর ধারণা তো করি নাই, মানে হচ্ছে ধারণার ব্যাপারটা পড়ে আসে আর কি। আউটলায়ার ডিটেক্ট করতে হয় আগে। সো এই আউটলায়ারটা ডিটেক্ট কেমনে করে, আমরা জাস্ট চোখে দেখে বলে দিতে পারি না যে আউটলায়ার। সো সেগুলো করার কিছু নিয়ম থাকে। সো ইউজিং জেড স্কোর, এবার হচ্ছে জেড স্কোরের কনসেপ্টটা আসতেছে। There are several ways to detect outliers, so in this lesson we'll use the z-score method. So আপনি হচ্ছে একটা ডেটা সেটে তো অনেকগুলো ভ্যালুস থাকে, ওই প্রত্যেকটা ভ্যালুসের জন্য আপনি আলাদা আলাদা করে একটা জেড স্কোর বের করতে পারেন। মনে করেন একটা ডেটা সেট আছে, ধরেন একটা ডেটা সেটে হচ্ছে 1, 2, 3 এই ভ্যালুগুলো আছে, আপনি 1-এর জন্য একটা জেড স্কোর বের করতে পারেন, 2-এর জন্য একটা জেড স্কোর বের করতে পারেন, 3-এর জন্য একটা জেড স্কোর বের করতে পারেন। সো ওরকম করা যায় আর কি। সো ধরেন জেড স্কোর বের করলেন, এখন যেই ডেটা পয়েন্টের জেড স্কোর হচ্ছে 2-এর থেকে বেশি বা কম হয়ে যাবে সেটাই হচ্ছে একটা আউটলায়ার। যেমন দেন দ্য ভ্যালু হুজ জেড স্কোর ইজ হায়ার অর লোয়ার দেন 2 ইজ কনসিডার টু বি অ্যান আউটলায়ার। ওয়াই? কারণ হয়তো এম্পিরিক্যাল রুল কী বলে যে কি 95% ডেটা পয়েন্টই তো হচ্ছে আপনার 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে পড়ে যাবে, মানে মিন থেকে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে পড়ে যাবে। তাহলে বাকি যে 5% আছে, তাহলে আমরা বলতে পারি সেগুলো নিশ্চয়ই আনইউজুয়াল, তার মানে ওরা আউটলায়ার হইতে পারে।
সো এই অ্যাপ্রোচ আপনি কখন ইউজ করবেন? যখন আপনি বুঝবেন যে কি এই ডেটাটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড। সো লেটস সে যে কি এই ডেটাটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা। ওকে, আচ্ছা চেক করে নিই তো আসলে কি নর্মালি ডিস্ট্রিবিউটেড। না আসলেও কিছু করবেন না আর কি, জাস্ট অ্যাজিউম দ্যাট। না, এই ডেটা সেটটা মেবি নর্মালি ডিস্ট্রিবিউটেড না। আমরা যদি 40 বাদ দিয়ে দিই, 40 টা আউটলায়ার মেবি ডিটেক্ট করতে পারতেছি না। না, এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না, বাট লেটস অ্যাজিউম দ্যাট এটা একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেট। সো তখন ওই কেসে আপনি হচ্ছে এই অ্যাপ্রোচটা ইউজ করে আউটলায়ার ডিটেক্ট করতে পারেন। তো এখন দেখি জেড স্কোর কেমনে ক্যালকুলেট করে, আর তারপর হচ্ছে আমরা এটাও দেখবো যে এই 40-এর জেড স্কোরটা অ্যাকচুয়ালি কত আসে। সো লেটস সি। ফর্মুলা টু ক্যালকুলেট জেড স্কোর, সেটা হচ্ছে কি এক্স মাইনাস মিউ বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই এক্সটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল অবজারভেশন, মানে এখানে এক্স এর ভ্যালু কত 40, বিকজ আমরা চেক করবো 40-এর জেড স্কোর কত। সো এখানে এক্স হবে হচ্ছে 40, আর তারপর হচ্ছে মিউ মানে হচ্ছে আপনার এই পুরা এক্স এর মিন আর কি, আপনার যে স্যাম্পল মিনটা বা পপুলেশন মিন যাই বলেন না কেন, এই এই এক্স এর যে গড় আসবে সেটাই হইতেছে মিউ। সো এটার গড় আসছিল কত? এটার গড় আসছে হচ্ছে যে আপনার এই যে 23.5 আর 3, এটা আমি আগে ক্যালকুলেট করছি, আপনারা যদি আবার ক্যালকুলেট করে দেখতেও পারেন। তারপর এখানে আসে হচ্ছে সিগমাকে ওই যে ওই এক্স ডাটা সেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা হচ্ছে 5.80। তো আপনি ক্যালকুলেট করে দেখবেন যে কি জেড স্কোর আসছে কত 2.83, এটা 2 এর চেয়ে বড়। হ্যাঁ, 2 এর চেয়ে বড়। সো আমরা বলবো কি যে এটা হইতেছে একটা আউটলায়ার। আর একটা কনসেপ্ট আছে, এটা হচ্ছে এটাকে মিললে একটা হাই আউটলায়ার বলে, বিকজ পজিটিভ আসছে, তো পজিটিভে যদি আসে তাহলে সেটা হচ্ছে হাই আউটলায়ার, আর যদি -2.83 থাকতো তাহলে আমরা সেটা বলতাম হচ্ছে লো আউটলায়ার। হাই আউটলায়ার আর লো আউটলায়ার আর কি, ওইগুলো লাগে না, এই টার্মসগুলো জাস্ট জানাই রাখলাম। অ্যান্ড আর একটা নোট আছে দেখেন যে ইন দ্য জেড স্কোর মেথড অফ ডিটেক্টিং আউটলায়ার্স উই ইউজুয়ালি ইউজ 2 or 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাজ দ্য থ্রেশহোল্ড বেসড অন দ্য কনটেক্সট। এখন এখানে আমরা 2 ইউজ করছি, আপনারা কি ইউজ করতে হয়, আপনারা এক্সামে অলওয়েজ 3 ইউজ করবেন আর কি, যদি না বলে যদি না দেয় যে 2 ইউজ করতে হয়, বাট ইউজুয়ালি 3 ইউজ করতে হয়। এখানে আমরা কেন 2 ইউজ করছি, এটা হচ্ছে কনটেক্সটের কারণে। কারণ আমরা যদি 3 ইউজ করি, এখন ইঁদুরদের ওজন তো সর্বোচ্চ হতেই পারে যদি 40, আমরা যদি থ্রি যদি নেই তাহলে সেই ইন্টারভ্যালটা অনেক বেশি বাড়ায় যাবে, তখন আর হইতেছে আউটলায়ারও আমরা আউটলায়ার ধরতে পারবো না, তখন বলছি কি 40 আউটলায়ার না, 40 নর্মাল। সো কিছু কিছু ক্ষেত্রে আপনাকে নিজেকেই বিবেচনা করতে হবে যে কি আপনার যে রেঞ্জটা কত ধরবেন, হয় 2 ধরবেন না হয় 3 ধরবেন, বাট এর কম ধরবেন না, এর মধ্যেই থাকবেন আর কি। সো আমি হচ্ছে আপনাকে এই চিন্তাটা যেন করতে পারেন, ওই জন্য আমি হচ্ছে আপনার এই থ্রিশোল্ডটা 2 ধরে দিচ্ছি, বাট এক্সামে যদি কখন আসে আপনি থ্রিশোল্ডটা হচ্ছে 3 ধরে নেবেন অলওয়েজ। আর যদি বলতে যদি এদের 2 ধরতে তাহলে 2ই ধরবেন। তো আমরা আউটলায়ার ডিটেক্ট করার আরও অন্যান্য ওয়ে আছে, ওইগুলো ইউজ করি, এগুলো করা যায়। ওটা হচ্ছে আমাদের যে লাস্ট টপিক, যেটা 1 ঘন্টা ধরে বক করতেছি। সো স্যাম্পলিং টেকনিক, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, পয়েন্ট এস্টিমেট, সেন্ট্রাল লিমিট থিওরেম। স্যাম্পল টেকনিক, ওই যে আমি আপনাকে বলছিলাম না যে আমাদের একটা যে স্টাডি ছিল যে ঢাকায় ডায়াবেটিসের পেশেন্ট নিয়ে, যে 2000 জন পেশেন্ট ছিল, এখন কেমনে আমরা স্যাম্পলিং করবো। স্যাম্পলিং করার কিছু ওয়েস আছে, যেমন এখানে আমি একটা দেখাইছি, সেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সেটা কি যে randomly select participants from the population to make a representative sample. এই এক্সাম্পলটা দেখেন, আমরা ডায়াবেটিসের এক্সাম্পলটা আপাতত ছেড়ে দিই। Assume you invented a drug that can fastly increase heights of 18 to 24-year-old men within a few months. এই ফুটটা আমার লাগবে, যদি নাই আই গেস। সো এখন তাহলে আপনার পপুলেশন কি, নাও ইউর পপুলেশন ইজ এভরি 18 to 24-year-old men in the world। এখন আপনি কি সবাইরে কি ড্রাগ দিবেন? সবাইটা ড্রাগ দিতে গেলে হইতেছে আপনাদের প্রথম কথা টাকা খরচ হবে, দ্বিতীয় কথা ড্রাগ যদি কাজ না করে তাহলে সেটা অনেক রিস্ক হবে। তাহলে হাউ আর ইউ সাপোজ টু কন্ডাক্ট দ্য রিসার্চ নাও? দিস ইজ ওয়ার স্যাম্পলিং টেকনিক কামস ইন। তখন আপনি কী করবেন, মনে করেন যে কি বাংলাদেশ থেকে, ঢাকা থেকে 18 থেকে 24 জন
যাদের যাদের আছে তাদের একটা পপুলেশন আপনি ভাগ করে নিলেন, এরপরে সেখান থেকে হইতেছে আপনি র্যান্ডমলি মানুষ নিলেন না, র্যান্ডমলি যে মনে করেন এই ইউনিভার্সিটি থেকে করা নিলেন, ওই ইউনিভার্সিটিতে করা নিলেন, বাট আপনি বায়াস করবেন না। মনে করেন যে কি আপনি হইতেছে স্যাম্পল শুধু তাদেরকেই নিলেন যাদের শরীরে এমন কোনো বৈশিষ্ট্য হয়তো আছে যেটা আপনি জানেন, আর ওই ওষুধটা হইতেছে ওদের উপরে ভালো ভালো কাজ করবে। তখন হবেটা কি যে কি আপনার ওষুধের তো তখন দেখবেন যে কি কোয়ালিটি ভালো চলে আসতেছে, যে ওয়াও খুব জোস কাজ করে, যে দেওয়ার সাথে সাথেই কাজ করতেছে। কিন্তু কথা হইতেছে আপনি স্যাম্পল নিছেন এমনভাবে যেন ওষুধগুলো তাদের উপরে ভালো কাজ করে। এভারেজ বা বিলো এভারেজ ফিজিক্যাল অ্যাট্রিবিউটের যারা আছে আপনাদের নেন না, ইচ্ছা করেই নেন নাই, না নিয়ে করছেন কি একটা আনরিপ্রেজেন্টেটিভ স্যাম্পল তৈরি করে আপনি দেখাই দিচ্ছেন যে আপনার ওষুধ হচ্ছে ভালো কাজ করতেছে। সো ওটা কিন্তু অনেক রিস্কি হয়ে যায়, মানে মানব জাতির জন্য হুমকি স্বরূপ আর কি। সো ওই জন্য হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল যারা আছেন ওইখানে আপনাদের স্যাম্পলটা হচ্ছে অনেক সাবধানে করতে হয় আর কি, যে বি কেয়ারফুল রিগার্ডিং মেকিং এ বায়াসড আনরিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। স্যাম্পলিং যখন করবেন একদম র্যান্ডমলি করতে হয় আর কি, যে সবাইটাই ইনক্লুড করতে হবে ওই টাইপের। অনেক অ্যাপ্রোচ আছে, সে স্যাম্পলিং এই লেকচার 6 হচ্ছে বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করা হবে। আর একটা টার্ম আছে, সেটা হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। মানে ডিস্ট্রিবিউশন কি এটা ক্যালকুলেট করা লাগতে পারে কখনো কখনো আপনাদের। সো কোশ্চেন আসতে পারে এরকম যে ক্রিয়েট এ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ফর ওয়াই। ওয়াই হইতেছে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের হচ্ছে কিছু ভ্যালুস দেওয়া আছে। সো গিভেন দ্যাট এন ইজ ইকুয়াল টু 5, এটা হইতেছে আপনার পপুলেশন ধরে নেবেন আর কি, মানে বলে দেওয়া থাকবে যেটা পপুলেশন। তো পপুলেশনের সাইজ কত? 5, 1 2 3 4 5। সো এন ইজ ইকুয়াল টু 5 অ্যান্ড গিভেন দ্যাট এন ইজ ইকুয়াল টু 3, মানে আপনি যেসব স্যাম্পল নেবেন সেই স্যাম্পলের সাইজ 3 হইতে হবে, আর কম বা বেশি হওয়া যাবে না। সো এখন আপনার টাস্ক কি যে ক্রিয়েট এ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ফর ওয়াই। এটা আমি এখানে আলোচনা করতেছি, সামনে বা লেকচার 6 আলোচনা করব। তখন হচ্ছে আমরা কি করব, তো এই যে আচ্ছা এখানে ইমাজিন এ ভ্যারিয়েবল এক্স উইথ পপুলেশন সাইজ অফ এন। সো এখান থেকে আমরা কটা স্যাম্পল তৈরি করতে পারবো? এনটা স্যাম্পল তৈরি করতে পারবো। ধরে নিই যে আমাদের পপুলেশন সাইজ মনে করেন 10, আর আমরা হইতেছে সেখান থেকে 5টা করে স্যাম্পল নেবো, তাহলে আমরা টোটাল কটা স্যাম্পল পাবো? 10C5 করলে কত? 252। তো সেখান থেকে আমরা 252টা স্যাম্পল পাবো। তাহলে ঠিকই এইভাবে তাহলে এখান থেকে আমরা কটা স্যাম্পল পাবো? 5C3। 5C3 করলে কত আসবে? 10টা স্যাম্পল পাবো। 10টা না, হ্যাঁ এই যে একটা স্যাম্পল 2 3 4 5 6 7 8 9 10। সো আমরা হচ্ছে 10টা স্যাম্পল পাইলাম। তখন এই যে একটা স্যাম্পল, এই স্যাম্পলের একটা মিন থাকবে, সেটা হচ্ছে 76। এই যে দ্বিতীয় স্যাম্পল, এটারও একটা মিন থাকবে 76। 3 নাম্বার স্যাম্পলের আর একটা মিন থাকবে 81। 4 নাম্বারের 76। এইভাবে করতে হচ্ছে 10টা স্যাম্পলের হইতেছে আপনার একটা করে করে মিন থাকবে। এখন এই কলামটা দেখেন স্যাম্পল মিন। দি কলাম স্যাম্পল মিন রিপ্রেজেন্ট দি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। সো আপনি যে যতগুলো স্যাম্পল সম্ভব প্রত্যেকটা স্যাম্পলেরই মিন বের করে ফেলছেন না, এটাই হচ্ছে আপনার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এটাই হচ্ছে অ্যান্সার। সো এটা হচ্ছে আপনার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। সো এখন এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা আপনি আবার ওই যে ফ্রিকোয়েন্সি টেবিল বানাইতে পারেন, যেমন 76 দুইবার আছে, সো এটার প্রবাবিলিটি হচ্ছে 0.2 ক্যালকুলেট করবেন। তারপরে 77/67 এটার প্রবাবিলিটি হচ্ছে 0.1। এভাবে ক্যালকুলেট করা যায়। এটা কেন দেখাইতেছে? আমাদের কিন্তু কোশ্চেনের অ্যান্সার করা ওইখানে এসে যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বের করতে হবে, জাস্ট আপনি টেবিলটা দেখাই দিলেন, ডান। বাট এটা হচ্ছে দেখাচ্ছে আমি এক্সপেক্টেড ভ্যালু বের করার জন্য। সো আপনি করবেন কি যে কি এক্সপেক্টেড ভ্যালু বের করার জন্য হচ্ছে এটার হইতেছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করা লাগবে। সো প্রবাবিলিটি উপরে যেভাবে মেথডটা দেখাইছিলাম, সো এই টেবিলটা আমরা করলাম যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা প্রবাবিলিটি অফ স্যাম্পল মিনস। এবার কিছু জিনিস দেখায়। দ্য মিন অফ ওয়াই ইজ 18.6। এই ওয়াইয়ের মিন যা আপনি ক্যালকুলেট করেন, মানে এটা কিন্তু পপুলেশন মিন, সেই পপুলেশন মিনটা কত আসে? 80.6 আসে। এখন আপনি যদি টেবিল 3 থেকে যদি আপনি মিন ক্যালকুলেট করেন, তাহলে আপনি দেখবেন যে মিন ওই 80.6 আসে। মানে এই যে এখানে আপনারা 10টা স্যাম্পলিং মিন পাইছেন বা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন পাইছেন আর কি, এগুলোর আপনি যদি গড় বের করেন দেখবেন 80.6 চলে আসছে। এইবার আর দেখেন, ইফ ইউ মাল্টিপ্লাই দি ভ্যালুস অফ এক্স অ্যান্ড পিএক্স ফ্রম টেবিল 4 অ্যান্ড সাম দেম, ইউ উইল ফাইন্ড রেজাল্ট 18.6 হুইচ ইজ দ্য মিন অফ ওয়াই। এই যে এখানে নতুন একটা ফর্মুলা বের হয়ে গেছে গড় বের করার। সেটা হচ্ছে আপনার কাছে মনে করেন যে
স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আছে, সো আপনি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের আন্ডারে যেসব ইন্ডিভিজুয়াল স্যাম্পল মিন আছে সেই স্যাম্পল মিনগুলোর প্রবাবিলিটির সাথে যদি আপনি এগুলোর মাল্টিপ্লাই করে যদি যোগ করেন তাহলে সেটা হইতেছে আপনার গড়ের সমানে চলে আসে, এটা হচ্ছে 80.6। এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা হচ্ছে আপনাদের লাগবে টিআরবিতে, খুব ইম্পর্টেন্ট যে তা না, জেনে রাখলে ভালো হয়। হোয়াইট বোর্ডে আমি করে রাখছিলাম, সেটা হইতেছে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, মনে করেন এটা হইতেছে আপনার ডেটা 522233, এটা মনে করেন হচ্ছে আপনার ডেটা সেট। তো আমরা যদি এটা গড় বের করতে চাই আমরা কি করব, প্রথম হচ্ছে এগুলো যোগ করে 6 দিয়ে ভাগ করবো, তাই তো? এটাই না, এটাই তো। এখন দেখেন, এখন কিন্তু এটাও করা যায় যে আমরা আলাদা আলাদা করে ভাগ করলাম, সবগুলো একসাথে যোগ করে ভাগ না করে প্রথম হচ্ছে আমরা 5/6 করলাম, এরপর হচ্ছে আমরা করলাম কি 2/6 করলাম, কিন্তু 2 কয়বার আছে দেখেন, 2 আছে হচ্ছে 3 বার, তাহলে আপনি 2+2+2+6 করার তো দরকার নেই, আপনি জাস্ট 2 × 3/6 করে দেন, এই যে করলাম। এরপর হচ্ছে 3 আছে 2 বার, এরপর আপনি 3 × 2 করে দেন, করে আবার ওটা 6 দিয়ে ভাগ করেন, এই যে করলেন। এরপরে 5 দিয়ে একবারে ছিল, তো আপনি তাও লিখে দিলেন 5 × 1 × 6, তারপর 2 × 3 × 6, 3 × 2 × 6 যা ছিল তাই, এটা আপনি রেখে দেন। এবার দেখেন কি হয়, এবার 5 × 1/6টা আপনি করলেন কি 5 × 1/6 আলাদা করলেন, এখানে 1/6 আপনি আলাদা করলেন, তারপরে এখানে 3/6 আপনি আলাদা করলেন, এখানে হচ্ছে 2/6 আপনি আলাদা করলেন। এবার দেখেন কি হয়, আমাদের ডেটা সেটে ইউনিক ভ্যালু কী ছিল, 5, 2, 3, এগুলো হইতেছে আমাদের ডেটা সেটে ইউনিক ভ্যালুস। এবার দেখেন 5-এর প্রবাবিলিটি কত, 1, 2, 3, 4, 5, 6, এই ডেটা সেটে 6টা ভ্যালু আছে, 5 আছে হচ্ছে একবার, তাহলে 5-এর প্রবাবিলিটি কত, 1/6। দেখেন প্রবাবিলিটি, 5-এর প্রবাবিলিটি রেসপেক্ট প্রবাবিলিটি। তারপর 2-এর প্রবাবিলিটি কত, 2 আছে হচ্ছে 3 বার, ডেটা সেটের লেন্থ হচ্ছে 6, মানে 3/6 হচ্ছে 2-এর প্রবাবিলিটি, যে 2-এর রেসপেক্টিভ প্রবাবিলিটি দেখেন চলে আসছে। তারপরে আর কি, এরপর হচ্ছে আবার কি আছে হচ্ছে 3, এটা হইতেছে আর একটা ইউনিক ভ্যালু ডেটা সেটে, 3-এর প্রবাবিলিটি কত, 3 আসছে হচ্ছে 2 বার, ডেটা সেটের লেন্থ হচ্ছে 6, তাহলে 2/6, এটা হইতেছে 3-এর প্রবাবিলিটি। এবার দেখেন একটা ডেটা সেটে প্রত্যেকটা ইউনিক, ওই ডেটা সেটের প্রত্যেকটা ইউনিক এলিমেন্টের সাথে যদি আপনি তাদের প্রবাবিলিটি ভ্যালুটা গুণ করেন, এবার এভাবে যদি সব যদি আপনি যোগ করে দেন তাইলে হইতেছে আপনি মিন পাবেন, বা আবার আপনি যদি সব কিছু যোগ করে পড়া 6 মানে লেন্থ দিয়ে যদি ভাগ করেন তাহলে আপনি মিনই পাবেন। এটা হইতেছে একটা জোস একটা ফর্মুলা, এক্সপেক্টেড ভ্যালু বের করে আর কি। এখান থেকে আপনি যেটা পান সেটা আপনি বলবেন হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, এখান থেকে আপনি যেটা পান সেগুলো মানে মিন। তো মেইনলি মিন অ্যান্ড এক্সপেক্টেড ভ্যালু অনেকটা সিমিলার আর কি, এই কোর্সের জন্য সিমিলার। ওটা হচ্ছে আপনি ডিআরপিতে হচ্ছে এটার একটা ভালো এক্সাম্পল পাবেন আর কি। এরপর হচ্ছে আমাদের আসছে পয়েন্ট এস্টিমেট, অনেক ইজি একটা টার্ম, সেটা হচ্ছে দি ক্যালকুলেটেড স্ট্যাটিস্টিক ফ্রম এ স্যাম্পল ইজ নোন অ্যাজ এ পয়েন্ট এস্টিমেট। মানে আপনার কাছে একটা স্যাম্পল আছে, সো স্যাম্পল থেকে আপনি ধরেন মিন ক্যালকুলেট করলেন বা মিডিয়ান মোড যা কিছু একটা ক্যালকুলেট করেন, সেটা হচ্ছে পয়েন্ট এস্টিমেট বলা হয়। দি ক্যালকুলেটেড স্ট্যাটিস্টিক সেটা হচ্ছে একটা পয়েন্ট এস্টিমেট বলা হয়। পয়েন্ট এস্টিমেট কেন বলা হয়, কারণ ওই ক্যালকুলেটেড স্ট্যাটিস্টিকটা দেখেই আমরা হচ্ছে মানে পপুলেশন প্যারামিটারের ব্যাপারে একটা এস্টিমেশন করি, এই জন্য এটার নাম হচ্ছে পয়েন্ট এস্টিমেট। আর একটা টার্ম আছে স্যাম্পলিং এরও, সেটা হচ্ছে ক্যালকুলেটেড স্ট্যাটিস্টিক মাইনাস পপুলেশন প্যারামিটার। যেমন এখানে দেখেন যে অ্যাজিউম পপুলেশন ডেটা অফ এনজাইম অ্যাক্টিভিটিস ইজ ডিফাইন্ড বাই দ্য ভেরিয়েবল এক্স। এক্স হচ্ছে 10, 6, 18, 12.5, 11। পর হচ্ছে আপনাকে একটা স্যাম্পল দিয়ে দিছি, এখান থেকে একটা সাবসেট করে দিয়ে দিছি যে 6, 18 অ্যান্ড 12.5। এখন ক্যালকুলেট মিন অ্যাজ এ পয়েন্ট এস্টিমেট, একটা পয়েন্ট এস্টিমেট বের করতে বলছে, সেটা হচ্ছে মিন অ্যান্ড দি স্যাম্পলিং এরর। সো কেমনে করেন পয়েন্ট এস্টিমেট বা মিন কেমনে বের করে জানিয়ে দিত, 6, 18, 12.5 যোগ দিলেন, 3 দিয়ে ভাগ করলেন, 12.17 আসলো। এবার হচ্ছে আমাদের স্যাম্পলিং এরর বের করতে হবে, অর্থাৎ স্যাম্পলিং এরর তাহলে কী হবে হচ্ছে আমাদের যে স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন। যেহেতু এখানে আমাদের পয়েন্ট এস্টিমেট হচ্ছে মিন ক্যালকুলেট করতে বলছে, সো স্যাম্পল মিন মাইনাস পপুলেশন মিন যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্যাম্পলিং এরর হবে। সো পপুলেশন মিন আপনি ক্যালকুলেট করলেন, এই যে এখান থেকে ক্যালকুলেট করে আসছে 11.5, সো 12.17 মাইনাস 11.5, এই যে এই সূত্রটা
ক্যালকুলেটেড স্ট্যাটিস্টিক মাইনাস পপুলেশন প্যারামিটার। সো স্যাম্পলিং এটার আসে কত 0.67। এবার হচ্ছে আমাদের লাস্ট টপিক আসে সেন্ট্রাল লিমিট থিওরেম। সো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, যে ফর এ পপুলেশন সাইজ উইথ এন গ্রেটার দেন 13, ধরেন আপনার কাছে একটা ডেটা সেট আছে, ওই ডেটার সাইজ হচ্ছে 30 বা এর বেশি। যেমন আপনার কাছে মনে করেন 32 জন মানুষের বয়স আছে, সো এটা একটা ডেটা সেট যেটার এন ইজ ইকুয়াল টু 32, মানে 30-এর থেকে বড়। এখন ইফ উই টেক স্যাম্পলস উইথ এন গ্রেটার দেন 30, then the sampling distribution will be approximately normal. স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কেমন করে বের করছিলাম দেখছেন তো। সো এখন তাইলে আগে এই এক্সাম্পলটা দেখি, যে ধরেন একটা পপুলেশন ডেটা সেট দেওয়া আছে যেটা হইতেছে 35টা ভ্যালু আছে। সো এন ইজ ইকুয়াল টু 35। এখন মনে করেন যে আমরা এই ডেটা সেট থেকে 30টা স্যাম্পল নেব, তাহলে কয়টা স্যাম্পল নিতে পারবো আমরা? এতগুলো স্যাম্পল নিতে পারবো। এখন আপনি এতগুলো স্যাম্পলের যদি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা বের করেন, তো ওই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা হবে কি, যে নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। অ্যান্ড এটা হওয়ার জন্য হচ্ছে আপনার এই পপুলেশন ডেটাটারে নর্মালি ডিস্ট্রিবিউটেড হওয়ার কোনো দরকার পড়বে না। এইখানে এটাই বলছে যে অ্যাকর্ডিং টু ডি ময়রারস সেন্ট্রাল লিমিট থিওরেম, if you calculate the sampling distribution of all these samples as shown in table 0.1 or table 0.2, table 0.1 actually table 0, table L1.3 আর কি, just table L1.3। সো এই টেবিলে হচ্ছে আপনি যেমনি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা ক্যালকুলেট করছিলেন আর কি। সো করার পরে যেটা বাইরের শব্দ হইতেছে সেটা, সো আপনি যদি এই প্রত্যেকটা স্যাম্পলের যদি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা যদি বের করলে যদি পরোটাটা যদি একটা গ্রাফে যদি প্লট করেন, তাহলে হইতেছে আপনি দেখবেন এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। সো আমি এর ভিজুয়ালাইজেশনটাও বের করে রাখছি কোথায়, এই যে এখানে। সো মনে করেন আমাদের কাছে একটা ডেটা আছে, ডেটাটা হচ্ছে এই যে এইগুলো হইতেছে এই ডেটার ভ্যালু, এটা হইতেছে আমাদের প্রথম প্রাইমারি ডেটা সেট। সো আপনি যদি এই ডেটাটার হিস্টোগ্রাম দেখেন, এই যে এরকম একটা হবে, মানে এরকম একটা খুবই একটা অড টাইপের একটা শেপ আসবে আর কি, যে এই ডেটার হিস্টোগ্রামটা, মানে এটা মোটেও নর্মালি ডিস্ট্রিবিউটেড না কিন্তু। এবার হচ্ছে আপনি দেখেন কী করবেন। সো এই ডেটা সেট থেকে আমরা কয়টা স্যাম্পল পাবো? এতগুলো স্যাম্পল পাবো, রাইট? সো এখন হচ্ছে আমরা তাহলে এতগুলো স্যাম্পলের মিনটা হইতেছে আমরা ক্যালকুলেট করব, এই যে এটার মাধ্যমে স্যাম্পল মিন। সো আমরা হইতেছে যতগুলো স্যাম্পল পাওয়া সম্ভব, তো আমরা হাতে তো করতে পারবো না। সো এতগুলো হচ্ছে আমরা জাস্ট আমি কম্পিউটারে করে আপনাকে দেখাইতেছি যে এটার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কেমন হবে। তো এই অল মিনস হচ্ছে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে হইতেছে আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা থাকবে আর কি, মানে এতগুলো স্যাম্পলের মিনটা হইতেছে থাকবে এইখানে এই অল মিনসের মধ্যে। সো এখন হচ্ছে আমরা যদি এই অল মিনসটার যদি আমরা যদি হিস্টোগ্রাম করি, তাহলে দেখেন কি আসছিল, একদম পারফেক্টলি নর্মালি ডিস্ট্রিবিউটেড চলে আসছিল। সো ওই সেন্ট্রাল লিমিট থিওরেমে এটাই বলছে যে মনে করেন হচ্ছে আপনার কাছে একটা পপুলেশন আছে, পপুলেশনের সাইজ হচ্ছে 30-এর বেশি। এখন এখান থেকে আপনি মনে করেন যে কি আপনি স্যাম্পল নেবেন, যে স্যাম্পল নেবেন সেটার সাইজও 30-এর বেশি হইতে হবে। সো নিয়ে হইতেছে আপনি যতগুলো স্যাম্পল পাবেন আর কি, সবগুলো স্যাম্পলের মিন যদি আপনি বের করেন, এরপরে সেইগুলো নিয়ে একটা ডেটা সেট তৈরি করে দেন, যেভাবে আমরা টেবিল L3-তে করছিলাম, সেগুলোর যদি আপনি প্লট করেন, তাহলে হইতেছে এই যে দেখবেন যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটাও নর্মাল হয়ে গেছে। সো এটা সেন্ট্রাল লিমিট থিওরেম মেনলি এই জিনিসটাই বলছে। এটা হচ্ছে এক্সামে এক্সপ্লেইন করতে দিবে না, বাট এটার অ্যাপ্লিকেশন আছে, এই জন্য হচ্ছে আমি আপনাকে এই জিনিসটা জানাই রাখলাম। সো আমাদের আজকের লেকচারে যেখানে শেষ। কোনো কুয়েরি যদি থাকে বা কিছু যদি না বুঝেন, তাহলে আমাকে টেক্সট করে দেন বা মেইল করেন, দ্য এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট। থ্যাংকস ফর ওয়াচিং।